Assalamu alaikum everyone. Welcome to our lecture 9. আজকের লেকচারের অংশ মূলত দুটো। আজকে ক্লাসের অংশ দুই ভাগে। প্রথমে একটা শর্ট লেকচার হবে, এরপরে আমাদের এটা মূলত গ্রুপ ডিসকাশন হবে। আমরা একটা আর্টিকেল থেকে বিভিন্ন অংশ পড়বো, আমরা পড়ে তারপর আমরা ওগুলো নিজেদের মধ্যে আলোচনা করব। সবাই জয়েন করতে করতে আমরা কতজন আছি এখন? 4 জন আছি। আচ্ছা, অন্যরা জয়েন করতে করতে আমরা একটু আস্তে আস্তে আলোচনা করতে থাকি। আজকে ক্লাসের ফার্স্ট পার্টে আমরা জোসেফ কনরাডের রাইটিং স্টাইল, যেটা আমরা আমাদের লেকচার 6-এ কিছুটা আলোচনা করেছিলাম, আজকে সেটাই আমরা আবার একটু রিভাইজ করব। জোসেফ কনরাডের রাইটিং স্টাইল, উনার লেখার ধরন কেমন ছিল, উনি কি ধরনের অস্ত্র তার লেখনীতে, তার সাহিত্যে ব্যবহার করতেন, সেই নিয়ে আমরা একটু আলোচনা করছি। থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ, এই বিষয়টা আপনাদের একটু ধারণা থাকা দরকার। সাধারণত নভেল যখন লেখা হয়, একটা উপন্যাস নভেল যখন লেখা হয়, সেটা সাধারণত সেটা থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হয়। থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ কখনো কখনো অমনিশিয়েন্ট হতে পারে, মানে যিনি দেখছেন উনি হচ্ছেন সর্বজ্ঞ, সব জানত, উনি সবকিছু জানেন। অর লিমিটেড, সেটা লিমিটেড হতে পারে, সীমাবদ্ধ হতে পারে। আপনাদের সামনে এখন যে স্লাইডটা আছে, আশা করি দেখতে পাচ্ছেন। বাম পাশে দেখেন লেখা আছে অমনিশিয়েন্ট। অমনিশিয়েন্ট, সর্বজ্ঞ, উনি সব জানেন। যিনি অমনিশিয়েন্ট থার্ড পারসন ন্যারেটর যখন গল্পটা বলতে থাকেন, তখন দ্যাট ন্যারেটর হ্যাজ নো বায়াস অর প্রেফারেন্স। উনি কারো প্রতি বায়াসড হবেন না, উনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে সম্পূর্ণ ঘটনাকে উনি ব্যাখ্যা করবেন। হি হ্যাজ ফুল নলেজ অফ অল ক্যারেক্টার্স অ্যান্ড সিচুয়েশন, সবগুলো ক্যারেক্টার সম্পর্কে সব তথ্য উনার অবগত থাকবে এবং উনি সব রকম সিচুয়েশন সম্পর্কে উনার পূর্ণ ধারণা থাকবে। অমনিশিয়েন্ট, উনি হচ্ছেন সব জানেন, কারোর প্রতি কোনো বায়াসনেস উনার নাই, কোনো প্রেফারেন্স নাই, কারো পক্ষপাতী উনি নন, এবং উনি সব জানেন। কখন কোথায় কি হচ্ছে, নায়ক নায়িকার মনের ভেতর কি ঘটছে, সবকিছু উনি জানেন। ফুল নলেজ অফ অল ক্যারেক্টার্স এন্ড সিচুয়েশন, এটা সাধারণত আমাদের প্রচলিত উপন্যাসে আমরা খুঁজে পাই। আরেকটা থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ আছে, যেখানে ন্যারেটর থাকেন হচ্ছে লিমিটেড। উনি only know what is going on inside the heart and mind of one person, একজন মানুষ সম্পর্কে জানেন, আর বাকি কারো সম্পর্কে উনার অবগত। এটাও আমাদের আছে যে থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ মাঝে মাঝে এমন হয় যে যে কোনো একটা চরিত্র সম্পর্কে আমরা জানতে পারি। পার্সপেক্টিভ ইজ লিমিটেড। এইখানে যেমন ডান পাশের ছবিতে এখানে একটা চোখ দেখা যাচ্ছে, এই চোখ অমনিশিয়েন্ট আই সব দেখতে পাচ্ছে, কিন্তু এখানে এই এই বাম পাশের ক্যারেক্টারটা, সে শুধু দেখতে পাচ্ছে এবং ও যা দেখতে পাচ্ছে আমরা তাই দেখতে পাচ্ছি। পয়েন্ট অফ ভিউ, সাধারণত নভেলগুলো এই দুই পয়েন্ট অফ ভিউতে আমরা পেয়ে থাকি। অমনিশিয়েন্ট থার্ড পারসন ন্যারেটর, উনি সব জানেন, সবার মনের খবর উনি জানেন। লিমিটেড হচ্ছে উনি সবকিছু জানেন না, উনি পার্শিয়াল নলেজ ওনার আছে, শুধুমাত্র একজন ব্যক্তি সম্পর্কে উনি জানেন। পার্সপেক্টিভ ইজ লিমিটেড, নলেজ ইজ লিমিটেড। থার্ড পারসন অমনিশিয়েন্ট পয়েন্ট অফ ভিউ, এই পয়েন্ট অফ ভিউতে, এই ন্যারেটিভ স্টাইলে আমরা প্রচুর নভেল পড়ে থাকি। brings to life and develops the entire world of characters. omniscient ক্যারেক্টার, উনিই হচ্ছে সব ক্যারেক্টারকে আমাদের সামনে উপস্থাপন করেন। কোন ক্যারেক্টার, স্যার হেমলেট। কোন ক্যারেক্টারের মনের ভেতরে কি আছে, কোন ক্যারেক্টারের মনের ভেতরে কি চলছে,
ন্যারেটর উনি সবকিছু জানেন এবং উনি পাঠকের সামনে সবকিছু পোর্ট্রে করছেন। রিলেটস ইনফরমেশন অ্যাবাউট ইচ ক্যারেক্টার, প্রতিটা ক্যারেক্টার সম্পর্কে আমরা তথ্য জানতে পারি দ্যাট দ্য ক্যারেক্টার্স মাইট নট নো অ্যাবাউট ইচ আদার, হয়তো ক্যারেক্টাররা তাদের নিজেদের সম্পর্কে নিজেরাই জানে না, অথবা ক্যারেক্টার নিজের সম্পর্কে নিজেই জানে না, কিন্তু যিনি ন্যারেটর তিনি জানেন। ইট ইজ ইউজফুল ফর ইন্ট্রোডিউসিং দ্য রিডার টু এ প্লেথরা অফ ক্যারেক্টার্স, এটা হচ্ছে শিক্ষার দিনে, মানে মোটামুটি প্রি মডার্ন পিরিয়ডে এই থার্ড পার্সন অমনিশিয়ান্ট পয়েন্ট অফ ভিউ এটা এটা অনেক প্রচলিত ছিল। মানে কেউ একজন ন্যারেটর নট এনি অফ দ্য ক্যারেক্টার্স ফ্রম দ্য নভেল, ধরেন নভেলে 15-20টা ক্যারেক্টার আছে, ন্যারেটর এদের মধ্যে কেউ না, বাইরে, উনি ডকুমেন্টারি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উনি সবকিছু জানেন, কোথায় কি ঘটছে, কার মনে কি আছে, উনি সবকিছু জানেন। কিন্তু এই ব্যাপারটা একটু অ্যাবসার্ড, আমাদের রিয়েলিটিতে এরকম থার্ড পার্সন অমনিশিয়েন্ট ন্যারেটর থাকাটা কিন্তু অ্যাবসার্ড, এরকম কিন্তু থাকা পসিবল না। এমন কেউ প্র্যাকটিক্যালি কি থাকা সম্ভব যিনি সব জানেন, সবার মনে কি ঘটছে উনি সব, হয়তো আমাদের স্পিরিচুয়ালি রিলিজিয়াস ওয়েতে আমরা হয়তো ধরে নিতে পারি যে কেউ একজন আছেন, কিন্তু তার মনে কি আছে তা কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব না। সুতরাং এটা হচ্ছে মোটামুটি অ্যাবসার্ড একটা আইডিয়া ইন রিয়েলিটি। সো পয়েন্ট অফ ভিউ সম্পর্কে আমরা আরেকটু ক্লিয়ার হই। আমরা এখানে 3টা সিচুয়েশন দেখতে পাচ্ছি, এই একটা, মাঝখানে এবং ডান পাশে। আমরা বাম পাশেরটা দিয়ে শুরু করি। বাম পাশে একটা ক্যারেক্টার, এখান থেকে একটা বাবল হয়ে ভিতরে কিছু ইনফরমেশন আছে, আমরা এটা পড়ি। হি লুকড স্যাড, ওকে দেখে আমাদের মনে হচ্ছে হি লুকড স্যাড, ওকে দেখে দুঃখী মনে হচ্ছে, যদিও এখানে ক্যারেক্টারটা হাসছে, বাট এখানে বলছে হি লুকড স্যাড, হি সিমড নার্ভাস, মানে তাকে দেখে দুঃখী মনে হচ্ছে। হি সিমড নার্ভাস, তাকে দেখে বেশ নার্ভাস লাগছে। হি সেড হি ডিডন্ট ওয়ান্ট টু টেল হিজ মাম হোয়াট দ্যাট হি ব্রোক দ্য উইন্ডো, সে যে জানালা ভেঙেছে সে তার মাকে জানাতে চায় না। ওয়েন হি ফাইনালি টোল্ড হার, যখন অবশেষে সাহস করে সে তার মাকে বলল যে সে জানালা ভেঙে ফেলেছে, শি সিমড কাম, হিজ মাদার সিমড কাম। তাহলে এখানে দেখেন লুকড, সিমড, সিমড, এখানে কোনো কিছুই কিন্তু আমরা এই যে ন্যারেটিভটুকু, এইটুকু ন্যারেটিভে আমরা কোনোটাই কিন্তু নিশ্চিত হয়ে বলছি না। এখানে থার্ড পার্সন অবজেক্টিভ ন্যারেটিভ, দ্য ন্যারেটর নোজ নো ক্যারেক্টার্স থটস, এখানে যিনি এই ন্যারেটিভটা ন্যারেট করছেন উনি কোন ক্যারেক্টারেরই চিন্তা ভাবনা সম্পর্কে 100 ভাগ অবগত নন। এখানে লুকড, সিমড, তারপরে হি ডিডন্ট ওয়ান্ট টু, তারপরে সিমড, এই বিষয়গুলো কিন্তু পুরোপুরি নিশ্চিত না। পরের ন্যারেটিভটা দেখেন, লেখা আছে হি ওয়াজ স্যাড, মানে আমরা তাকে দেখে শিওরই হচ্ছে যে হি ওয়াজ স্যাড। হি ওয়াজ স্যাড মানে এখানে মোটামুটি শিওর। হি ফেল্ট নার্ভাস, মানে আমরা শিওর যে সে নার্ভাস ফিল করছে। এর আগেটা কি ছিল? হি সিমড নার্ভাস, তাকে দেখে নার্ভাস মনে হচ্ছে। আর এখানে হি ফেল্ট নার্ভাস, হি ইজ নার্ভাস। হি ডিডন্ট ওয়ান্ট টু টেল হিজ মাদার, এখানে বলেছি হি সেড হি ডিডন্ট ওয়ান্ট টু, আর এখানে হি ডিডন্ট ওয়ান্ট টু, মানে এই হি ক্যারেক্টারটার মনের ভেতরে কি আছে সবকিছুই কিন্তু ন্যারেটর জানে। এই জন্য কিন্তু এই ওয়াজ, ফেল্ট, ডিডন্ট ওয়ান্ট টু, এই একদম ডেফিনেটিভ, একদম পরিষ্কার ওয়ার্ড গুলো কিন্তু ইউজ হচ্ছে। হি ডিডন্ট ওয়ান্ট টু টেল হিজ মম দ্যাট হি ব্রোক দ্য উইন্ডো, বাট ওয়েন হি ফাইনালি টোল্ড হার শি সিমড কাম, এখানেও সিমড ছিল, এখানেও সিমড ছিল, মানে মামের মেন্টাল কন্ডিশনটা এখনো কিন্তু অজানা। এটাকে এটাকে থার্ড পার্সন সাবজেক্টিভ বলে, থার্ড পার্সন লিমিটেড যেটা। দ্য ন্যারেটর নোজ ওয়ান ক্যারেক্টার, ন্যারেটরটা শুধুমাত্র হি ক্যারেক্টারটার মনের অবস্থা, চিন্তা ভাবনা সম্পর্কে জানে, কিন্তু তার মা, হিজ মাদার, তার মেন্টাল কন্ডিশন, থট প্রসেস সম্পর্কে কিন্তু অবগত না। ফাইনালি আমরা যদি এই ডান পাশেটাতে আসি, ওয়ান মোমেন্ট, কেউ মনে হয় জয়েন করতে যাচ্ছেন। ওকে, এবার আমরা চলে আসি একদম ডান পাশের ন্যারেটিভটা। হি ওয়াজ স্যাড,
আমরা বলছি হি ওয়াজ স্যাড, মানে আমরা একদম পুরোপুরি নিশ্চিত তার মেন্টাল, he felt nervous, he didn't want to tell his mom that he broke the window. When he finally told her, she was calm. দেখেন এর আগেরটাতে she seemed calm, তাকে শান্ত মনে হচ্ছিল, এখানে শিওর যে she was calm। এটা হচ্ছে থার্ড পারসন অমনিশিয়েন্ট, মানে যিনি ন্যারেট করছেন উনি এই দুটো ক্যারেক্টারেরই মনের অবস্থা সম্পর্কে সবকিছু জানেন, সর্বজ্ঞ। দ্য ন্যারেটর নোজ অল ক্যারেক্টার্স থটস। ওকে, এখন আপনারা দেখেন এই যে থার্ড পাশে এই সবার সবচেয়ে ডান পাশের যে পয়েন্ট অফ ভিউ, এটা কিন্তু আমাদের এক সময়কার কনভেনশনাল নভেলের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল, মানে যিনি কাহিনীটা ন্যারেট করছেন উনি সবকিছু জানেন। অমনিশিয়েন্ট ন্যারেটর কে? স্পিকার। হু ইজ দ্য স্পিকার? সাধারণত যিনি নভেলিস্ট তিনি। মাঝখানে এই যে একটা ক্যারেক্টারের থট সম্পর্কে জানেন কিন্তু সবার সম্পর্কে জানেন না, যেটা একটু আগে নীলিমা বললেন হ্যামলেট, তাই না? হ্যামলেট সম্পর্কে আপনি বললেন এরকম আরেকটু স্টাডি করেন এটাকে আসলে হ্যামলেটকে এই শ্রেণীতে ফেলা যায় কিনা, থার্ড পারসন লিমিটেড। আরেকটা হচ্ছে থার্ড পারসন অবজেক্টিভ। দ্য ন্যারেটর নোজ নো ক্যারেক্টারস থটস, কোন ক্যারেক্টার সম্পর্কে উনি জানেন না, একটা ঝাপসা একটা আইডিয়া দিচ্ছেন। আপনারা এই প্রথমটা একটু মাথায় রাখেন, এটা আমাদের একটু পরে কাজে লাগবে। ওকে, লিমিটেড ন্যারেশন সম্পর্কে আমরা আরেকটু জানি। লিমিটেড ন্যারেশন, a single character a single character a single character, typically the main character, tells the story. কখনো কখনো আমরা দেখতে পাই a single character, একটা ক্যারেক্টার, সাধারণত সেই ক্যারেক্টারটা হয় হচ্ছে প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট টেলস দ্য স্টোরি, এটা আমরা কখনো কখনো দেখতে পাই। In some novels we find the protagonist, the single character, typically the main character, tells the story. থার্ড পারসন লিমিটেড, এই ক্ষেত্রে এটা কিন্তু থার্ড পারসন লিমিটেড, কারণ যখনই প্রোটাগনিস্ট গল্পটা বলছে, প্রোটাগনিস্ট তো মানুষ, তাই না? রক্ত মাংসের মানুষ, তার পক্ষে কি অমনিশিয়েন্ট হওয়া সম্ভব? তার পক্ষে তো সবকিছু জানাও অসম্ভব, সবার মনের পরিস্থিতি সেটাও জানা অসম্ভব, তাই না? আপনারা কি মনে করেন? সিঙ্গেল ক্যারেক্টার যখন the protagonist, when the protagonist tells the story, একটা উপন্যাসে যখন মূল চরিত্রটা সে আমাদেরকে গল্প বলবে, he is the narrator, তখন এটা কিন্তু থার্ড পারসন লিমিটেড, more restrictive but can increase suspense and intrigue। কিন্তু এটার মধ্যে কিন্তু একটা সাসপেন্স আছে। আমাদের প্রোটাগনিস্ট সে যেমন অনেক কিছুই জানে না, সে যেমন সারপ্রাইজড হবে, আমাদের মূল চরিত্র যখন সারপ্রাইজড হবে তখন রিডার যারা তারাও সারপ্রাইজড হবে, মানে প্রোটাগনিস্টের যে সাসপেন্স সেটা কিন্তু রিডারের মধ্যেও আসবে। ইউ ফাইন্ড আউট অ্যাবাউট দ্য স্টোরি অ্যাজ দ্য ক্যারেক্টার্স ডু। ক্যারেক্টার, মূল চরিত্র আমাদের প্রোটাগনিস্ট, সে বিভিন্ন কাজকর্ম করছে আর গল্পটা সামনে এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু মানে এখন অনেক নভেলে, অনেক মডার্ন নভেলে কিন্তু আপনারা এই যে লিমিটেড ন্যারেশন, এই থার্ড পারসন লিমিটেড, এটা কিন্তু পাবেন। মানে আমাদের যে প্রোটাগনিস্ট, সেই প্রোটাগনিস্ট তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে গল্পটা বলতে থাকবে। এখন ইট ইজ নট নেসেসারিলি দ্যাট দ্যাট প্রোটাগনিস্ট ইজ দ্য রাইটার হিমসেলফ, রাইটার নিজেই যে সেই ক্যারেক্টার সেটা কিন্তু আমরা নিশ্চিত হয়ে বলতে পারি না। 4 টাইপস অফ পয়েন্ট অফ ভিউ আমরা অলরেডি জানি। 4 ধরনের দৃষ্টিভঙ্গিতে আমাদের নভেলগুলো লেখা হয়ে থাকে। ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, I am telling the story, the character is in the story. I am telling the story, the character is in the story. উপন্যাসে হয়তো 15-20টা চরিত্র আছে, এর মধ্য থেকে যে কোনো একটা চরিত্র সে গল্পটা বলবে এবং সে হচ্ছে মূল চরিত্র, প্রোটাগনিস্ট। মূল চরিত্র হতে পারে, আবার হচ্ছে মানে সাইড ক্যারেক্টারও হতে পারে, সবসময় যে সে মূল চরিত্র হয় তা কিন্তু না। সেকেন্ড পারসন, the story is told to you. সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ হচ্ছে যখন গল্পের মধ্যে যখন পাঠককে টেনে আনা হয়,
The story is told to the reader. The POV is not common. The point of view, POV মানে হচ্ছে point of view. This point of view is not common in fiction. কিন্তু আছে, কিছু আছে, যখন ইন্টারেক্টিভ কিছু নভেল আছে, এগুলো হচ্ছে রেয়ার। আপনারা যদি সার্চ করেন সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ নভেল, তাহলে আপনারা পাবেন। এগুলো একটু রেয়ার, নট কমন। থার্ড পারসন লিমিটেড, দ্য স্টোরি ইজ অ্যাবাউট হি অর শি, দ্য ন্যারেটর ইজ আউটসাইড অফ দ্য স্টোরি। এই ক্ষেত্রে আপনারা থার্ড পারসন লিমিটেড, এটা কিন্তু আমরা বারবার গুরুত্ব দিচ্ছি। কেন গুরুত্ব দিচ্ছি? কারণ আমাদের যে লর্ড জেম নভেলটা আমরা পড়ছি, সেটা কিন্তু এই যে থার্ড পারসন লিমিটেড, এটার সাথে কিছুটা মিল আছে, পুরোপুরি না, কিছুটা মিল আছে। থার্ড পারসন লিমিটেড, দ্য স্টোরি ইজ অ্যাবাউট হি অর শি, এখানে আমাদের স্টোরি ইজ অ্যাবাউট জিম, হি। দ্য ন্যারেটর ইজ আউটসাইড দ্য স্টোরি, এখানে মার্লো সে কিন্তু মূল গল্প থেকে বাইরে বাইরে বসে গল্পটা কিন্তু বলছে। যদিও মার্লোর সাথে জিমের পার্সোনাল ইন্টারাকশন ছিল, কিন্তু আমাদের উপন্যাসের বেশিরভাগ অংশেই মার্লো ইজ আউটসাইড অফ দ্য স্টোরি। মার্লো কিন্তু গল্পটা বলছে, জিমের গল্প মার্লোর মুখ থেকে আমরা শুনছি। দিস ইজ থার্ড পারসন লিমিটেড। আরেকটা হচ্ছে থার্ড পারসন অমনিশিয়েন্ট, যেটা আমরা বললাম, দ্য স্টোরি অ্যাবাউট হি অর শি, দ্য ন্যারেটর হ্যাজ ফুল অ্যাক্সেস টু দ্য থটস অফ অল ক্যারেক্টার। আমরা এটা আমাদের আজকে বিষয়বস্তু না, আমাদের বিষয়বস্তু হচ্ছে এটা, থার্ড পারসন লিমিটেড। থার্ড পারসন অমনিশিয়েন্ট, এটা তো অলরেডি আমরা আলোচনা করেছি। আবার একটু দেখেন, আমি আবার রিভাইজ করছি, অনেকে পরবর্তীতে জয়েন করলেন তাদের সুবিধার জন্য। থার্ড পারসন অমনিশিয়েন্ট ন্যারেটর কাকে বলে? অমনিশিয়েন্ট মানে হচ্ছে অল নোয়িং, সব জানতা, উনি সর্বজ্ঞ, সবকিছু উনি জানেন। ন্যারেটর ইজ ফ্রি টু গো wherever they wish, যিনি গল্পটা বলছেন, ন্যারেটর, উপন্যাসের গল্পটা যিনি বলছেন, যিনি ন্যারেট করছেন, হু ইজ দ্য স্পিকার ইজ ফ্রি টু গো wherever they wish, উনি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন। টু পিয়ার ইনসাইড দ্য মাইন্ডস, যে কারো মনের, যে কোনো ক্যারেক্টারের মনের ভেতরে উনি ঢুকে যেতে পারেন। অ্যান্ড হার্টস অফ ক্যারেক্টার্স অ্যাট উইল, ইচ্ছা মতো উনি বিভিন্ন ক্যারেক্টারের মনের ভিতরে ঢুকে যেতে পারেন, একদম নারী নক্ষত্র, কার মনে কি চলছে সবকিছু উনি জেলে ফেলতে পারেন। অ্যান্ড টেল আস হোয়াট দে আর থিঙ্কিং অর ফিলিং, এবং প্রতিটা ক্যারেক্টার তারা কি ফিল করছে, তারা কি ভাবছে, সবকিছু কিন্তু অমনিশিয়েন্ট ন্যারেটরের পক্ষে জানা সম্ভব, কিন্তু বাস্তবে কিন্তু সেটা সম্ভব না। ইন রিয়েলিটি, being an omniscient narrator, it is impossible. Narrator interprets and comments on behavior, আচরণ সম্পর্কে ন্যারেটর ইন্টারপ্রেট করেন, এর আচার আচরণের মানেটা কি, আর কমেন্ট করতে থাকেন, সেগুলোর উপর কমেন্ট করতে থাকেন। দে নো অল, অমনিশিয়েন্ট ন্যারেটর সে সবকিছু জানে। দে ক্যান টেল আস অ্যাজ মাচ অর অ্যাজ লিটল অ্যাজ দে প্লিজ, তারা তাদের ইচ্ছা মতো কিন্তু গল্পটা আমাদেরকে বলতে পারে। আচ্ছা, আমাকে একটু একটা মিনিট একটু সময় দিবেন, একটু ওকে, সরি ফর দ্য ইন্টারফারেন্স, আই হ্যাড আ কল। আচ্ছা, আমার কথা শুনতে বা স্লাইড দেখতে কি কোনো প্রবলেম হচ্ছে আপনাদের? না স্যার। ওকে, থার্ড পারসন অমনিশিয়েন্ট, এই আইডিয়াগুলো ক্লিয়ার রাখবেন, ভবিষ্যতে কাজে লাগবে। থার্ড পারসন অমনিশিয়েন্ট, আমরা আজকে কি বিষয়, এখন পর্যন্ত কি বিষয়ে কথা বলছি? একটা উপন্যাস, একটা নভেল যখন লেখা হয়, দ্য স্পিকার, সেই নভেলের গল্পটা কে বলছেন? সাধারণত দেখা যায় যে রাইটার, যিনি নভেলিস্ট, উনি নিজেই স্পিকার হন, অথবা ওয়ান অফ দ্য ক্যারেক্টার্স, উপন্যাসে 10-12টা চরিত্র আছে, যে কোনো একটা চরিত্র সে তার দৃষ্টিভঙ্গি থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা বলতে থাকে। সাধারণত প্রচলিত যে উপন্যাসগুলো, সেই উপন্যাসগুলো হচ্ছে থার্ড পারসন অমনিশিয়েন্ট থাকে, একজন চরিত্র থাকে,
the writer himself appears as the narrator, এবং উনি সবকিছু জানেন, উনি সবকিছু জানেন। আবার আরেকটা, এটা তো বললামই। ওকে, এখানে দেখেন অমনিশিয়েন্ট ন্যারেটর, তার একটা সিম্বলিক একটা ইমেজ আপনাদের সামনে আছে। দেখেন একটা চোখ, চোখের ভিতরে অনেকগুলো মানুষ। দিস ইজ অমনিশিয়েন্ট আই। অমনিশিয়েন্ট সর্বজ্ঞ, সব জানতা, উনি সব জানেন, কোথায় কি ঘটছে উনি সবকিছু জানেন, কার মনের ভিতরে কি আছে উনি সবকিছু জানেন। এটা হয়তো ফিকশনে সম্ভব, কিন্তু ইন রিয়েলিটি ইট ইজ অ্যাবসার্ড। এখন আমরা আসি থার্ড পারসন ন্যারেটিভ। এই পার্টটাতে আমরা ফোকাস করি। এটা তো অলরেডি বলেই ফেললাম, থার্ড পারসন অমনিশিয়েন্ট, talk about ourselves, what happened to us, how to feel, but you are inside the main character's head and see events as it happens through the character's eyes. যিনি লেখক, উনি মূল চরিত্রের একদম মস্তিষ্কে ঢুকে যান এবং তার সামনে কি কি ঘটতে পারছে সব দেখতে পাচ্ছেন। এটা একটা। থার্ড পারসন পয়েন্ট অফ ভিউটা কি? দ্য ন্যারেটর টেলস দ্য স্টোরি and how the character feels about someone else, যেটা আমরা লর্ড জিমে দেখতে পাচ্ছি। লর্ড জিমে কিন্তু আমরা এই যে থার্ড পারসন লিমিটেড ভিউটা দেখতে পাচ্ছি। There we learn about what the character is feeling and thinking through the narrator. এখানে আমরা ন্যারেটরের মাধ্যমে ক্যারেক্টার গুলো কি ফিল করছে, তারা কি ফিল করছে, তারা কি ভাবছে, সবকিছু আমরা ন্যারেটরের মাধ্যমে জানতে পারছি। তাহলে পয়েন্ট অফ ভিউটা এখানে কি? When a writer begins a new story, যখন আপনি একটা গল্প লিখছেন, যখন কোনো একজন লেখক গল্প লিখবে, the storyteller, the novelist must decide who will tell my story. আপনার গল্পটা কে বলবে? ওই যে উপন্যাস লিখছেন, এখানে গল্পটা কে বলবে? An author can tell a story from the first person point of view. অথর সেটা ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারে, মানে অথর নিজেই ওয়ান অফ দ্য ক্যারেক্টার্স, এবং ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ থেকে উনি সবকিছু বলছেন। or the author can use third person point of view, থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ থেকেও আসতে পারে। ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, a character in the story is the narrator. A character in the story is the narrator. যেমন আমাদের জিমে, লর্ড জিমে ক্যারেক্টার আছে বেশ কিছু, 10-12টা ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টার গুলোর মধ্যে একটা ক্যারেক্টার হচ্ছে মার্লো। এই লর্ড জিম উপন্যাসের মার্লো ক্যারেক্টার, উনি নিজেই আমাদেরকে গল্পটা বলছেন। দিস ক্যারেক্টার ইজ টেলিং দ্য স্টোরি, মার্লো ইজ টেলিং দ্য স্টোরি। দ্য ন্যারেটর ইউজেস দ্য প্রোনাউন্স আই, মি অ্যান্ড উই। বারবার আমরা লর্ড জিম এটাতে আই, মি এগুলো পেয়েছি। ইন ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, readers learn about events as the narrator learns about them. মার্লো যা জানে আমরা তাই জানি, মার্লো যা জানে না আমাদের পক্ষে সেটা জানা সম্ভব না। ভালো করে খেয়াল করেন, লর্ড জিম পুরো উপন্যাসটা হচ্ছে মার্লোর পয়েন্ট অফ ভিউ থেকে। মার্লো দ্য এক্সপিরিয়েন্স সিম্যান, তার পয়েন্ট অফ ভিউ থেকে উনি যা যা দেখতে পাচ্ছেন, উনি যা ভাবছেন, এই মার্লোর পয়েন্ট অফ ভিউটাই কিন্তু আমরা পাচ্ছি। মার্লো যা জানে না আমাদের পক্ষে কিন্তু জানা সেটা সম্ভব না। ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ। তাহলে একটু আগে আমরা বললাম না, থার্ড পারসন লিমিটেড, ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, এই দুইটার মধ্যে একটা মিক্স আপ পাবেন। মানে আমাদের জোসেফ কনরাড দ্য রাইটার, উনি কিন্তু ট্র্যাডিশনাল পদ্ধতির সাথে একটু এক্সপেরিমেন্ট করেছেন। থার্ড পারসন পয়েন্ট অফ ভিউটা একটু দেখেন। আউটসাইড অবজারভার, মাঝে মাঝে উপন্যাসের গল্পটা বাইরের একজন বলবে, সামওয়ান হু ইজ নট ইন দ্য স্টোরি, যে গল্পে নাই। কিন্তু মার্লো তো গল্পে আছে, তার মানে এটা কিন্তু আমরা থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ বলতে পারবো না। দ্য অথর ইউজেস দ্য প্রোনাউন্স হি, শি অ্যান্ড দে, কিন্তু এটা কিন্তু আমাদের আছে। In third person point of view, the author can tell about the thoughts and actions and feelings of other characters. এটাও কিন্তু আছে।
থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ আমরা বলতে পারছি না, ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ তো আছে, এটাও আমরা বলতে পারছি না। মানে ট্র্যাডিশনাল যে পয়েন্ট অফ ভিউ, এগুলোর উপর ভিত্তি করে আমরা কিন্তু এই জোসেফ কনরাডের লর্ড জিমকে ডিফাইন করতে পারি না। এই জন্য উনার স্পেশাল ন্যারেটিভ, স্পেশাল স্টাইলটাকে আমরা বলছি, এই যে সাইডে লেখা আছে, আপনারা দেখেন, লিখে রাখেন, এমবেডেড ন্যারেটিভ। এমবেডেড ন্যারেটিভ, এটাকে আপনাদের জানতে হবে, সংজ্ঞা শিখতে হবে যে হোয়াট ইজ এমবেডেড ন্যারেটিভ। এটা আপনারা ওই ডিকশনারি অফ লিটারি টার্মস গুলোতে পাবেন, কার্ডন বা ক্যাথলিন মর্নার বা অক্সফোর্ড বা রাউটলেজ, এই যে ডিকশনারি অফ লিটারি টার্মস, এগুলোতে আপনারা এই এমবেডেড ন্যারেটিভ সম্পর্কে আইডিয়া পাবেন। এটা আপনারা শিখবেন। আপনাদের একটু ক্লু দিয়ে রাখছি, এই এমবেডেড ন্যারেটিভ হচ্ছে জোসেফ কনরাডের ওয়েপন নাম্বার 1। ওয়েপন নাম্বার 1, দিস ইজ দ্য ফার্স্ট ওয়েপন, এমবেডেড ন্যারেটিভ। এমবেডেড ন্যারেটিভ কাকে বলে? when this narrator is one of the characters, this character is telling the story, এবং একই সাথে এখানে মাঝে মাঝে মার্লো is telling a story যেখানে সে আউটসাইডার। মানে embedded narrative we find the mixture of first person point of view and third person point of view, first person point of view and third person point of view এর mix, থার্ড পারসন লিমিটেড অ্যান্ড ফার্স্ট পারসন ভিউ। এই জন্য আমরা আমাদের লেকচার 6-এ বলেছিলাম যে মাঝে মাঝে লর্ড জিম উপন্যাসে আমাদের পয়েন্ট অফ ভিউ বুঝতে একটু সমস্যা হয়, উই স্ট্রাগল ইন ফাইন্ডিং হু টেলস দ্য স্টোরি। এটা হচ্ছে একটা ওয়েপন, এমবেডেড ন্যারেটিভ, এটাকে বলে স্টোরি ফ্রেমিং। এটা আপনারা ভালো করে পড়বেন, এমবেডেড ন্যারেটিভ। আরেকটা ওয়েপন হচ্ছে স্ক্র্যাম্বলিং অফ ক্রোনোলজি। নর্মালি সাধারণত উপন্যাসগুলো লেখা হয়, উপন্যাসগুলোর মধ্যে একটা টাইম সিকোয়েন্স থাকে। সাপোজ আপনি একটা গল্প লিখছেন, আপনার গল্পে 8 বছরের কাহিনী আছে, প্রথমে 1994, 2004, 2007, 2011, 2014, 2019, 2020, তারপর 2061। সাপোজ আপনি এমন একটা গল্প লিখছেন যে গল্পে এরকম 8 ইয়ার্স এর ক্রোনোলজি আছে। আপনি প্রথমে 1994 সালে কি ঘটলো সেটা বললেন, তারপর আপনি গেলেন 2004-এ, then you tell what happened in 2004, after that what happened in 2007, consequently you can then you give explanation of 2014, then 2019, then you are here at present, এখন আপনি বর্তমানে চলে আসলেন, অতীত বলার পর এই বর্তমানে চলে আসলেন 2020, এখন নাও। এরপর আপনি কল্পনার জগতে চলে গেলেন আজকে থেকে 31 বছর ভবিষ্যতে, 2061। তাহলে দেখেন আপনি কিন্তু একটা সিকোয়েন্স ফলো করছেন, 94, 2004, 7, 11, 14, 19, একটা সিকোয়েন্স আছে না? আপনি একটা সিকোয়েন্স ফলো করছেন, সিকোয়েন্স, সিরিয়াল ফলো করছেন আপনি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ইউ আর ফলোইং এ সিকোয়েন্স অফ ইভেন্টস। এই যে টাইম সিকোয়েন্সটাকে ফলো করে উপন্যাস লেখা, এটা ছিল একটা প্রচলিত ধারা। অতীত, বর্তমান, ভবিষ্যৎ একটা সিকোয়েন্সে চলবে, একটা সিরিয়াল অনুযায়ী চলবে, এটাকে বলে মেইনটেইনিং ক্রোনোলজি। এটা এক সময় পর্যন্ত এইভাবেই কাহিনী লেখা হতো। জোসেফ কনরাড এসে সেই ক্রোনোলজিটাকে এলোমেলো করে দিলেন। এখন আপনাদের সামনে দেখেন একটা বেশ জটিল একটা ডায়াগ্রাম আছে। সাপোজ গল্পটা শুরু হলো হচ্ছে 2061 থেকে, ধরেন 2061 থেকে, দেখেন 2061 থেকে কাহিনী হঠাৎ করে 2020-এ চলে আসতে পারে, আবার 2061 থেকে 2007-এ চলে আসতে পারে, 2061 থেকে 2011-তে চলে আসতে পারে, একসাথে কাহিনী চলছে। আবার আপনি চলে আসলেন 2007-এ, 2007 থেকে আপনি 2011-তে আসতে পারেন, 1994 সালে আসতে পারেন, আবার 2020 সালে আসতে পারেন। মানে একটা জালের মতো, মোটামুটি একটা কমপ্লেক্স ওয়েব, একটা জালের মতো আপনারা দেখতে পাচ্ছেন।
টাইম লাইনটাকে যখন এলোমেলো করে দেওয়া হয় তখন এটাকে বলে স্ক্র্যাম্বলিং ক্রোনোলজি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। আমাদের লর্ড জিম উপন্যাসে অতীত বর্তমান ভবিষ্যতের এই সিকোয়েন্স, সুন্দর ক্রোনোলজি আপনি খুঁজে পাবেন না। আপনি এখানে দেখবেন কাহিনী শুরু হচ্ছে হয়তো ভবিষ্যতে, ভবিষ্যৎ থেকে সে অতীতে চলে যাবে, আরো অতীতে যাবে, তারপর ভবিষ্যতে চলে গেল, আরো ভবিষ্যতে। ইফ ইউ রিড দ্য নভেল লর্ড জিম, আপনি দেখবেন শুরুতেই মানে বর্তমান থেকে ভবিষ্যতে চলে যাবে, আবার অতীতে যাবে, অতীত থেকে বর্তমানে আসবে, আবার ভবিষ্যতে যাবে, তারপর হঠাৎ করে অনেক সুদূর অতীতে চলে যাবে 1994। সাপোজ, এটা এক্সাম্পল, এটা কিন্তু লর্ড জিমের টাইম লাইন না। এটা আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে সাপোজ আপনি একটা কমপ্লেক্স মডার্ন নভেল লিখতে বসছেন। আপনার কাহিনী শুরু হচ্ছে 2061 সালে, ভবিষ্যতে। 2061 সাল থেকে আপনি চলে চলে আসলেন বর্তমানে 2020-এ। তারপর হঠাৎ করে আপনি চলে গেলেন 1994 সালে, বহু আগে। তারপর 1994 সাল থেকে আবার আসলেন বর্তমানে, সেখান থেকে চলে গেলেন 2007-এ, সেখান থেকে চলে আসলেন 2011, আবার চলে গেলেন 2004-এ। এইরকম যখন সিকোয়েন্স মানা হয় না, বরং টাইম লাইনটাকে খিচুড়ি বানিয়ে দেওয়া হয়, স্ক্র্যাম্বল করে দেওয়া হয়, তখন কি হয়? তখন পাঠকরা স্ট্রাগল করে, তারা স্ট্রাগল করতে থাকে যে কোনটা আগে ঘটলো। টাইম ইন্ডিকেটর সেটা সবসময় পরিষ্কার থাকে না, দর্শককে পড়ে পড়ে বুঝতে হয়, পড়ে পড়ে আন্দাজ করতে হয় যে কোন ঘটনাটা আগে ঘটেছিল। জোসেফ কনরাড তার লর্ড জিম উপন্যাসে এই টেকনিকটা ফলো করেছেন, এটা তার ওয়েপন নাম্বার 2। দিস ইজ হিজ ওয়েপন নাম্বার 2, স্ক্র্যাম্বলড ক্রোনোলজি, স্ক্র্যাম্বলিং অফ ক্রোনোলজি। টাইম লাইনটাকে উনি ফলো করেননি, উনি কাহিনীর প্রয়োজনে, কাহিনীর থিম, কাহিনীর বিষয়বস্তু বোঝার প্রয়োজনে উনি স্বাধীনভাবে অতীত বর্তমান ভবিষ্যতে ইচ্ছা মতো যাতায়াত করেছেন। এই বর্তমান, এই ভবিষ্যৎ, এই অতীত, আবার বর্তমান, আবার অতীত, অতীত আবার ভবিষ্যৎ, এরকম জাম্পিং চলতে থাকে। অতীত বর্তমান ভবিষ্যতে, অতীত বর্তমান ভবিষ্যৎ, আবার অতীতে, অতীতে, অতীত থেকে ভবিষ্যতে, আবার ভবিষ্যতে, আবার অতীতে, বর্তমান নাই, আবার অনেকক্ষণ পরে বর্তমান। এই যে টাইম লাইনটাকে, টাইম সিকোয়েন্সটাকে গ্রাহ্য না করে, এলোমেলো করে, কাহিনীর প্রয়োজনে, এটা হচ্ছে কাহিনী বোঝার প্রয়োজনে এইভাবে যাতায়াত করতে হয়। আপনারা যদি 500 ডেজ অফ সামার এই মুভিটা যদি কখনো দেখেন, 500 ডেজ অফ সামার, এটা আপনারা কেউ কেউ হয়তো মুভিটার নাম শুনেছেন, খুবই বিখ্যাত একটা মুভি। এই মুভিটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে অতীত বর্তমান ভবিষ্যৎ, এই যে জাম্পিংটা আপনারা বুঝতে পারবেন। আরেকটা বিখ্যাত মুভি আছে, ক্লাউড অ্যাটলাস। ক্লাউড অ্যাটলাস মুভিটা অনেক, এটা এটা অনেকের কাছে একটু জটিল লাগতে পারে, কিন্তু ক্লাউড অ্যাটলাস মুভিটা দেখলেও আপনি বুঝতে পারবেন যে এই স্ক্র্যাম্বলিং অফ ক্রোনোলজি কাহিনী বোঝার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথম প্রথম মনে হতে পারে যে এটা খুবই ভেজাল, খুবই জটিল, কিন্তু না, এটা আসলে কাহিনী বোঝার জন্যই এই স্ক্র্যাম্বলিং, এই খিচুড়ি পাকানোটা জরুরি। এখন আপনারা এই যে এমবেডেড ন্যারেটিভস, এটা হচ্ছে ওয়েপন নাম্বার 1, স্ক্র্যাম্বলিং অফ ক্রোনোলজি ওয়েপন নাম্বার 2, এই দুটো ওয়েপন জোসেফ কনরাড খুব সফলভাবে তার লর্ড জিম উপন্যাসে ব্যবহার করেছেন। ফর দিস রিজন তার লর্ড জিম উপন্যাসকে বলা হয় ওয়ান অফ দ্য ফোর রানার্স অফ মডার্ন নভেলস, ওয়ান অফ দ্য ফার্স্ট মডার্ন নভেলস। লর্ড জিম উপন্যাসটাকে কেন মডার্ন নভেল বলা হয়? মূলত এই দুইটা এক্সপেরিমেন্টের কারণে। উনি, জোসেফ কনরাড, দুইটা পরীক্ষা নিরীক্ষা করেছেন, এমবেডেড ন্যারেটিভ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। In embedded narrative, we find mixture of first person and third person limited point of view, not omniscient. First person and third person limited embedded narrative বলে এটাকে, embedded narrative। আর আরেকটা গুরুত্বপূর্ণ ওয়েপন হচ্ছে স্ক্র্যাম্বলিং ক্রোনোলজি। ওকে, এই হচ্ছে আমাদের লেকচারের ফার্স্ট পার্ট। এখন শুরু হবে হচ্ছে আলোচনা। এখন আমরা আমাদের আলোচনা শুরু হবে, আপনারা মোটামুটি মেন্টালি প্রিপারেশন নেন।
আজকে আমরা পড়ব হচ্ছে জর্জ এ প্যানিকাস, ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড, খুবই বিখ্যাত একটা আর্টিকেল। আপনাদের সুবিধার জন্য একটু বড় করে দিচ্ছি, পড়তে যেন সুবিধা হয়। ওকে। The moral sense The moral sense in Joseph Conrad's Lord Jim, মোরালিটি, নৈতিকতা, এটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। এই আর্টিকেলটা লিখেছেন জর্জ এ প্যানিকাস, উনি ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডে প্রফেসর। আমরা শুরু করি। আমি প্রথমেই হাইলাইট করছি এই রেড সি পর্যন্ত। প্রথমে পড়বেন কি? তৃষা বড়ুয়া আছেন? তৃষা বড়ুয়া, তৃষা বড়ুয়া শুনতে পাচ্ছেন? স্যার। তৃষা বড়ুয়া, আপনি এই যে হাইলাইট করলাম যে এইটুকু একটু পড়েন, এই লর্ড জিম থেকে রেড সি পর্যন্ত। Lord Jim, Joseph Conrad's fourth novel is the story of a ship which collides with a floating derelict and will doubtlessly go down at any moment. During a silent black squall, the ship, old and rusted, known as the Patna, is স্যার আমি স্পেলিংটা ঠিক বলতে পারছি না। ভয়েজিং ভয়েজিং অ্যাক্রস দ্য ইন্ডিয়ান ওকেন ইন দ্য টু দ্য রেড সি। আচ্ছা, আমরা এইটুকু থেকে আপনি কি কি বুলেট পয়েন্ট গ্যাদার করতে পারেন দেখেন তো, এখান থেকে কি কি ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারি? Sir, floating আমরা কি derelict জানতে পারি আমাদের? go down ফ্লোটিং at any ডেরিলিক্ট। moment. আচ্ছা, Silent. ফ্লোটিং ডেরিলিক্ট বলতে এখানে কি বোঝাচ্ছে? স্যার একটা ফ্লোটিং শিপ, ভাসমান শিপ। এখানে জাহাজ না, এখানে বলছে ডেরেলিক্ট। ডেরেলিক্ট মানে হচ্ছে এটা ধরেন কোনো কিছুর ভাঙা অংশ, কোনো কিছুর ধ্বংসাবশেষ। ডেরেলিক্ট মানে হচ্ছে কোনো কিছুর ধ্বংসাবশেষ। অনেক সময় সমুদ্রে জাহাজ ডুবে যায়, ওই জাহাজের ভাঙা অংশ ভাসতে থাকে। এই পাটনা জাহাজটা হয় কি, ওই ভাঙা অংশের সাথে লেগে এরকম ওটার সাথে সংঘর্ষ হয়, কোলাইড হয়। ওই ফ্লোটিং ডেরিলিক্ট, ওই ধ্বংসপ্রাপ্ত অংশের সাথে পার্টনার কলিশন হয় এবং পার্টনার কিছু অংশ খুলে পড়ে যায়। তারপরে কিন্তু পানিটা ঢুকতে থাকে জাহাজে। তাহলে এখান থেকে ইনফরমেশন গুলো আমরা কি পাই? লর্ড জিম 1900 সালে লেখা, ইট ওয়াজ পাবলিশড ইন 1900, এটা প্রথম ইনফরমেশন পাচ্ছি। ইট ইজ কনরাডস ফোর্থ নভেল, এটা একটা ইনফরমেশন, তাই না? 4 নম্বর নভেল ওনার লেখা, ফোর্থ নভেল। দ্য স্টোরি অফ এ শিপ which collides with a floating derelict, এখানে একটা গল্প বলছে। এটা কিসের গল্প? একটা জাহাজের গল্প। জাহাজটা কি করেছিল? জাহাজটার সংঘর্ষ হয়েছিল কিসের সাথে? একটা ভাসমান ধ্বংসস্তূপের সাথে। and will doubtlessly go down at any moment, যে কোনো মুহূর্তে জাহাজটা ডুবে যাবে। at any moment, পাটনা এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন ভাবে পানি ঢুকছে পাটনাতে। পাটনা হচ্ছে জাহাজের নাম। জাহাজে এমন ভাবে পানি ঢুকছে যে যে কোনো মুহূর্তে জাহাজটা ডুবে যাবে। ডিউরিং এ সাইলেন্ট ব্ল্যাক স্কোয়াল, কেমন একটা চাপা একটা তীব্র শব্দ হচ্ছে। আপনারা যদি বড় কোনো জাহাজে যান কখনো, যখন লোহায় লোহায় ঘষা লাগে তখন একটা তীক্ষ্ণ কর্কশ শব্দ হয়। একই সাথে সেটা সাইলেন্ট, একই সাথে সেটা এক্সট্রিম, মানে ভয়ঙ্কর একটা শব্দ হয়। দ্য শিপ ওল্ড অ্যান্ড রাস্ট ইটেন, অনেক পুরাতন একটা জাহাজ।
একদম মরিচা ধরে, রাস্ট ইটেন মানে হচ্ছে মরিচা ধরে একদম ক্ষয়ে গেছে, নোন অ্যাজ দ্য পাটনা। পাটনা নামের সেই জাহাজ একদম মরিচা ধরে ক্ষয়ে যাচ্ছে, ডিকেইং শিপ is voyaging across the Indian Ocean to the Red Sea, ভারতীয় মহাসাগর থেকে যাচ্ছে লোহিত সাগরের দিকে, ভারতীয় মহাসাগর থেকে লোহিত সাগরের দিকে। আচ্ছা তৃষা বড়ুয়া, আপনি যেহেতু ব্যাখ্যা করলেন না, আপনি তাহলে পরেরটুকু একটু পড়েন। তৃষা বড়ুয়া, আপনি পরেরটুকু পড়েন, হাইলাইট করলাম, এখান থেকে পড়েন। Aboard the 800 Muslim pilgrims, দেখতে পাচ্ছেন না? ওকে, সুখদেব আছেন? সুখদেব, সুখদেব, সুখদেব আছেন? Sir, I'm Puri, sir. আচ্ছা পড়েন। Aboard are 800 Muslim pilgrims who are being transported to a holy place, the promise of salvation, the reward of eternal life. Terror possesses the captain and several of his officers who jump from the pilgrim ship and thus wantonly abandon the sleeping passengers who are unaware of their peril. For the crew members in the safety of their lifeboat, this honor is better than death. ওকে, এখান থেকে আমাদেরকে একটু করেন, আমাদের একটু জিস্ট দেন, একটু সহজ করে একটু বুঝায় দেন আমাদের সবাইকে। So basically, sir, এখানে শিপটা sank হচ্ছে. So for that reason, everybody was in terror who were in the ship. But if we see that the captain and the several officers who actually jumped from the ship to save their lives, and the passengers who were inside the ship, they were unaware of the fact that the ship was going to sink. But for the crew members, that is obviously captain and his officers, safety of their lifeboat and dishonor is better than death. So they think that the crew members who were inside the ship, they think that it is better to deal with the death than to deal with dishonor. ওকে, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাটনা জাহাজে 800 যাত্রী আছে, 800 প্যাসেঞ্জার, 800, এরা সবাই হচ্ছে হজ করতে যাচ্ছে, মক্কা যাত্রী। তাদের উদ্দেশ্যটা কি ছিল? দে আর ট্রান্সপোর্টেড সালভেশন। এই মক্কায় যদি কেউ যায়, তাহলে আমরা জানি আমাদের ধর্মে আছে, আমরা যদি মক্কায় গিয়ে হজ করতে পারি তাহলে দ্যাট ইজ আওয়ার সালভেশন, আমাদের সমস্ত পাপ ধুয়ে যাবে, আমাদের, আমরা পরিশুদ্ধ হব, অ্যাটোনমেন্ট আসবে, আমাদের সালভেশন হবে, আমরা মুক্তি পাবো, এন্ড দ্য রিওয়ার্ড ফর ইটারনাল লাইফ, এবং আমরা বেহেশতে যাব, আমরা সেখানে অনন্তকাল সুখে শান্তিতে থাকবো। তাহলে এই যে মক্কা যাচ্ছে, মক্কা যাওয়া তাদের উদ্দেশ্য কি ছিল? they were aimed to visit a holy place, মক্কা, the promise for salvation, the reward for eternal life, মানে মানুষের জীবনটাকে, জীবনের গতিপথটাকে বদলে দেবে। 800 যাত্রী তারা কোথায় যাচ্ছিল? তারা they are going to aim their salvation, their redemption, atonement, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তাহলে দেখেন শুরু থেকেই কি গভীরভাবে জোসেফ কনরাড এই থিম অফ মোটিভ অফ সালভেশনটাকে কিন্তু অ্যাড করেছেন। ইন্টেনশন অফ রিডেমশন, এটা কিন্তু প্রথমেই পোর্ট্রে হয়েছে এই 800 পিলগ্রিমের মধ্য দিয়ে। যখন জাহাজটা ডুবে যাচ্ছে তখন ক্যাপ্টেন আর তার যারা 4 জন, সেভারাল বলতে 4 অফিসার্স ছিল, এই 4 জনের মধ্যে একজন ছিল হচ্ছে জিম। টেরর মানে ক্যাপ্টেন আর তার 4 জন, টোটাল 5 জন, তারা হঠাৎ করে ভয় পেয়ে যায়, এতটাই ভয় পেয়ে যায় যে তারা তাদের দায় দায়িত্বটাকে পালন করার মতো সাহস তাদের মধ্যে আর থাকে না। দে জাম্প ফ্রম দ্য পিলগ্রিম শিপ, তারা এই
তাদের দায়িত্বে অবহেলা করে 800 মক্কা যাত্রীর জীবনটাকে বিপন্ন করে তারা জাহাজ থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। দে অ্যাবান্ডন দ্য স্লিপিং প্যাসেঞ্জার্স। 800 যাত্রী তারা ঘুমাচ্ছে এবং দে ওয়ার আনঅ্যাওয়ার অফ देयर পেটেল। তারা যে এত ভয়ঙ্কর বড় বিশাল বিপদের মধ্যে আছে তারা কিন্তু এটা জানে না। For the crew members in the safety of their lifeboat, dishonor is better than death. তারা বলছে আগে বাঁচলে বাপের নাম, মানে dishonor is better than death. মৃত্যু, মরে গেলে তো সব শেষ, একটু অসম্মান না হয় হোক, ডিসঅনারটা মৃত্যুর থেকে বেটার। যদিও আমাদের জিম প্রথমে একটু আপত্তি করে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সেও তার ক্রু মেম্বারদের মতো পালিয়ে যেতে বাধ্য হয়। ওকে, থ্যাংক ইউ। এর পরেরটুকু আপনারা পড়বেন, এটা আপনাদের জন্য। আমরা চলে যাব তার পরের থার্ড প্যারাগ্রাফে। আমি হাইলাইট করছি। কে পড়বেন? সুখদেব আছেন? শাহনাজ আক্তার সুইটি আছেন? শাহনাজ আক্তার সুইটি? স্যার আমি আছি। Yes, sir. আচ্ছা, শাহনাজ আক্তার সুইটি, আপনি কি আপনার সামনে স্ক্রিন দেখতে পাচ্ছেন, স্লাইড? জি স্যার, দেখতে পাচ্ছি। হাইলাইট করা আছে কয়েকটা সেন্টেন্স। এইখানে দেখেন, এই যে জিমস লিপ, এই জিমস লিপ থেকে শুরু করে এই থিংস জি, স্যার। পর্যন্ত আপনি পড়েন। Okay, sir. প্লিজ স্টার্ট। Jim's sleep from the partner generates in him a severe moral crisis that forces him to come round to the view that only a meticulous precision of statement would bring out the true horror behind the applying face of things. আবার পড়েন তো শুরু থেকে। Jim's sleep from the partner generates in him a severe moral crisis that forces him to come round to the view that only a meticulous presence of statement would bring out the true horror behind the applying face of things. আচ্ছা, এটা একটু সহজ করে আমাদের একটু আলোচনা করেন আমাদের সাথে, যে এখান থেকে এখানে কিছু জটিল জটিল কথা আছে, একটু সহজ করে যদি বুঝাতে পারেন আমাদেরকে। আচ্ছা, প্রথম লাইনটা একটু আমাদের সাথে করেন। এই যে এই অংশটা, জিমস লিপ ফ্রম দ্য পাটনা জেনারেটস ইন হিম আ সিভিয়ার মোরাল ক্রাইসিস, এই সেন্টেন্সটা আমাদের একটু শেয়ার করেন। স্যার, ও যে জাম্প করলো স্যার, ওর এই ডিসিশনের ভিত্তিতে স্যার ওর ভিতরে স্যার মোরাল ক্রাইসিস, মোরাল ইয়াটা স্যার ওর ভিতরে ইয়া করতেছিল স্যার, জেনারেট করতেছিল যে আমি এটা কি ঠিক করলাম। আচ্ছা, এই যে ওর মধ্যে মোরাল ক্রাইসিস, ওর মধ্যে ক্রিটিক্যাল, মানে নিজেকে সে ক্ষমা করতে পারছে না। মোরালিটি ওর মধ্যে কিছুটা হলেও তো মোরালিটি আছে, নৈতিকতা তো আছে। যখন সে সেরকম এইরকম একটা কাপুরুষের মতো কাজ করলো, তার এরকম দায়িত্বের বড়সড় অবহেলা সে করলো, এই যে এই অবহেলা করার ফলে তার মনের মধ্যে তার বিবেক তাকে দংশন করছে, সে নিজেকে ক্ষমা করতে পারছে না। ইট ফোর্সেস হিম টু কাম রাউন্ড,
to the view that only a meticulous precision of statement would bring out the true horror behind the appalling face of things. সেন্টেন্সটা যথেষ্ট জটিল। সেন্টেন্সটা যথেষ্ট জটিল। আমরা যদি চেষ্টা করি এটাকে আমরা সহজ করে ফেলতে পারি। তাকে বাধ্য করলো to come round to view that. Come round to view that এটাকে আমরা সহজ করে বলতে পারি to realize that only a meticulous precision of statement, a meticulous precision of statement, সে বলছে যে আমি যদি কাঠগড়ায় দাঁড়িয়ে আমি যদি আমার তখনকার মানসিক অবস্থাটা ব্যাখ্যা করতে পারি, মানে কোর্ট মার্শাল তো হবেই, সে কাঠগড়ায় দাঁড়িয়ে সে ব্যাখ্যা করতে চাইছে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি তখন ছিল। a meticulous precision of that statement, আমি যদি কাঠগড়ায় দাঁড়িয়ে সুন্দর করে গুছিয়ে প্রপারলি আমি যদি ওই রাতের ভয়ঙ্কর পরিস্থিতিটা বর্ণনা করতে পারি, would bring out the true horror behind the appalling face of things. পাটনা যেদিন ডুবতে বসেছিল সেই ভয়ঙ্কর রাত্রির বর্ণনাটা সবার সামনে তুলে ধরতে পারি, সবাই যদি বুঝতে পারে যে ওই রাতের পরিস্থিতি কত ভয়ঙ্কর ছিল, তাহলে হয়তোবা কেউ কেউ জিমের উপর সিম্প্যাথি ফিল করতে পারে। এটা ছিল তার। এটাকে কি বলে? জাস্টিফাইং ওয়ানসেলফ। সে নিজেকে কিন্তু জাস্টিফাই করতে চাচ্ছে, সে নিজেকে কিন্তু জাস্টিফাই করতে চাচ্ছে। ওকে, এর পরের অংশটা কি পড়বেন? সজল শাহ আছেন? সজল শাহ। সজল। Yes, sir. জি স্যার। আচ্ছা, এই যে যেটুকু হাইলাইট করলাম এটুকু পড়ে আমাদেরকে একটু শেয়ার করেন আমাদের সাথে কি কি আছে এখানে। স্যার এটা কি রিডিং করব? ইট ইজ স্পেশালি হার্ড, এখান থেকে শুরু করেন। জি স্যার। It is especially hard for Jim to confront this horror, since his confidence in his own superiority seems so absolute. The partner affair compels him in the end to peer into his deepest self and then to relinquish the charm and innocence of illusions. আচ্ছা, এই এই লাইনগুলো থেকে আমাদেরকে একটু সহজ করে বুলেট পয়েন্টগুলো যদি একটু শেয়ার করেন, যেখানে কি বোঝাতে চাচ্ছে একটু সংক্ষেপে একটু সহজ করে আমাদের সাথে শেয়ার করেন। স্যার এটার সংক্ষেপ হচ্ছে যে তার আই থিঙ্ক স্যার হরর যে স্যার এটা কিওয়ার্ডটা আছে সেটা স্যার ওই রাতের যে বা স্যার ভয়ঙ্কর যে দৃশ্যপটটা সেটা তুলে হ্যাঁ ধরছে। হ্যাঁ 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 এবং তার যে সুপার পাওয়ারটা বা সুপারিয়র যে থিঙ্কিং বা চিন্তাটা বা স্যার তারপর হচ্ছে পার্টনার অ্যাফেয়ার, পার্টনার কাহিনীটা স্যার আমি ঠিক এখানে পড়ি নাই স্যার, এখানে বলতে পারতেছি না স্যার। আচ্ছা, এখন এই জায়গায় প্রথমে বলছে যে ইট ইজ হার্ড ফর জিম টু কনফ্রন্ট দ্য হরর, মানে সে একটু আগে বললো না যে আমি যদি কাঠগড়ায় দাঁড়িয়ে সবাইকে বলতে পারি যে আসলে ওই রাতের পরিস্থিতি কত ভয়ঙ্কর ছিল, আমি কোন পরিস্থিতিতে পালাই গেছি, আমি জাহাজ থেকে যে পালাইলাম কোন পরিস্থিতিতে পালাইলাম, এটা যদি সবাইকে আমি বুঝাতে পারি তাহলে হয়তো কাজ হবে। কিন্তু যখন তখন তার বিবেক ওকে বাধা দিচ্ছে, আচ্ছা তাহলে তুমি কি বলতে চাও, তুমি কি কাপুরুষ? মানে সে বলছে আমি যদি তাহলে এই হরর পরিস্থিতিটাকে যদি বর্ণনা করি তাহলে এর প্রমাণ দ্বারায় আমি একজন কাপুরুষ। তখন তার ইগোতে লাগলো, সিন্স হিজ কনফিডেন্স ইন হিজ ওন সুপিরিয়রিটি সিমস সো অ্যাবসলিউট। সে বললো যে আমি নিজেকে এত বড় হিরো মনে করি, আমি এত বড় হিরো, আমি এত বড় বীর পুরুষ, আমার কাছে এই পরিস্থিতি এত ভয়ঙ্কর লাগবে, মানে নিজের কাছে নিজেই সে ছোট হয়ে যাচ্ছে।
যখন সে সিদ্ধান্ত নিল যে সবাইকে ব্যাখ্যা করে বুঝাবে যে ওই রাতের ভয়ঙ্কর পরিস্থিতি কতটা ভয়ঙ্কর ছিল, তখন তার বিবেক তাকে প্রশ্ন করছে, তুমি না বীর পুরুষ, তুমি না বীর পুরুষ, এটা কি তোমার কাছে এতই ভয়ঙ্কর? পরিস্থিতি কি আসলেই এতটা ভয়ঙ্কর ছিল কাপুরুষের মতো পালিয়ে যাওয়ার মতো? তুমি নিজেকে হিরো মনে করো, ইউ আর হিরো, ইউ থিঙ্ক ইউ আর হিরো, নিজের সম্পর্কে তোমার একটা সুপিরিয়র আইডিয়া আছে, তুমি you absolutely believe that you are a hero. How could you get afraid of such things? এরকম পরিস্থিতিতে তোমার হিরোইক কোয়ালিটি শো করার কথা, ডেমনস্ট্রেট করার কথা, তুমি যে হিরো সেটা প্রমাণের একটা উপলক্ষ ছিল সেই পরিস্থিতিটা, আর তুমি সেটাকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হিসেবে কাপুরুষের মতো সবার সামনে উপস্থিত করছো। এই ওর মধ্যে একটা ক্ল্যাশ চলতে থাকে, ইন্টারনাল ক্ল্যাশ চলতে থাকে। দ্য পাটনা অ্যাফেয়ার, এই যে পাটনা থেকে সে পালালো, এটা তো ওর স্ক্যান্ডাল, তাই না? ওর পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে এই পাটনা অ্যাফেয়ারে। ইট কম্পেলস হিম ইন দ্য এন্ড টু পিয়ার ইনটু হিজ ডিফেস্ট সেলফ। এই যে ক্ল্যাশ, সে আসলে কাপুরুষ এটা তার চোখের সামনে ধরা পড়ে যাচ্ছে, এই তার মানে বিবেক তাকে তাড়া করছে, তার বিবেক তাকে দংশন করছে। দ্য পাটনা অ্যাফেয়ার কম্পেলস হিম ইন দ্য এন্ড, এই পাটনার ঘটনাই এখন সে নিজেকে চিনতে পারছে। টু পিয়ার ইনটু হিজ ডিপেস্ট সেলফ, পিয়ার ইনটু মানে হচ্ছে তাকানো, সে তার নিজের সত্তার দিকে, নিজের দিকে নিজে তাকাচ্ছে, সে নিজেকে চিনতে পারছে। মানে এতদিন পর্যন্ত নিজের সম্পর্কে তার একটা ইলিউশনাল আইডিয়া ছিল, সে নিজেকে কেমন হিরো মনে করত, সে কি আসলেই হিরো, সে কোন ধরনের হিরো, সে তখন নিজেই রিয়েলাইজ করছে যে আমি কেমন হিরো। দ্য জিম, এই যে দ্য পাটনা অ্যাফেয়ার কম্পেলস হিম, একে বাধ্য করে, পাটনার ঘটনাটা ওকে বাধ্য করে নিজের দিকে নিজে তাকাতে, নিজের মনের আয়নায় তাকাতে, হিজ ডিপেস্ট সেলফ, তার নিজের সত্তাকে, সত্যিকারের সত্তার দিকে সে তাকাচ্ছে। and then to relinquish the charm and innocence of illusion, সে বুঝতে পারলো যে সে নিজেকে হিরো মনে করে এটা আসলে একটা মায়া, এটা আসলে একটা ভ্রম, ভুল। মানে এখানে জিম নিজের কাছে নিজে পরিষ্কার হয়ে যাচ্ছে যে সে নিজেকে যতটা সাহসী মনে করে সে আসলে ততটা সাহসী না, সে নিজেকে যেমন হিরো মনে করে তার মধ্যে আসলে একটা কাপুরুষ বাস করে। নিজের মনের আয়নায় নিজের চেহারাটা পরিষ্কার হয়ে যাচ্ছে, জিমের মধ্যে একটা সেলফ রিয়েলাইজেশন আসছে, সে আসলে মানে কিছুটা হলেও বুঝতে পারছে সে কি, এবং তার যে আসল চেহারা এটাকে সে নিতে পারছে না, সে আসলে একসেপ্ট করতে পারছে না, সে যে একজন কাপুরুষ এটা সে মেনে নিতে পারছে না। আচ্ছা, এইটুকু কে পড়বে? হৃদয় মিয়া আছেন? হৃদয় মিয়া দেখতে পাচ্ছেন? হৃদয় মিয়া, Yes, sir. হৃদয়, হৃদয় একটু পড়েন তো, Yes, sir. দ্য জিম অফ দ্য পাটনা থেকে স্টাফ পর্যন্ত। স্যার স্লাইডটা দেখতে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছেন? না স্যার এখনো দেখতে পাচ্ছি না, জাস্ট ওই যে যারা যারা লাইনে আছে ওটা দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে 1-2 সেকেন্ড ওয়েট করেন, চলে আসবে। ওকে স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। স্যার পড়বো? হ্যাঁ পড়েন। The gym of the Patna undergoes the ordeal of the fiery furnace as he is severely tested by those events of the sea that show in the light of the day the inner worth of man, the edge of his temper and the স্যার স্পেলিংটা দেখতে পাচ্ছি না স্যার, বুঝতে পারতেছি না। ফাইবার, ফাইবার, ফাইবার। and the fiber of his staff. আচ্ছা, আপনি কি এখান থেকে মানে বেসিক জিস্ট আইডিয়াটা পাচ্ছেন যে এখানে কি বোঝাতে চাচ্ছে?
or স্যার এখানে আমার যে সিভারেলস এর টেস্টের কথা বলছেন এবং ডে অফ দ্য লাইট যে দিনের আলোটা আচ্ছা আচ্ছা, এখানে এখানে হৃদয় বলতে চাচ্ছে স্যার যে আমি নেক্সট ক্লাস মিস করছি তো তাই বুঝতে পারতেছি। আচ্ছা দেখেন, বলতেছে দ্য জিম অফ দ্য পাটনা, এই যে পাটনা ইনসিডেন্ট, পাটনায় যে ঘটনাটা ঘটলো, পাটনা জাহাজে যে ঘটনাটা ঘটলো, এটা হচ্ছে একটা অগ্নি পরীক্ষা, বলে না অগ্নি পরীক্ষা। এই অগ্নি পরীক্ষার ইংরেজি হচ্ছে দ্য অর্ডিল অফ দ্য ফায়ারি ফার্নেস। এই পাটনার ঘটনাটা হচ্ছে জিমের জন্য একটা অগ্নি পরীক্ষা ছিল, চরম পরীক্ষা, তার সাহসের চরম পরীক্ষা। সে সেই চরম পরীক্ষায় severely tested by those events of the sea. জাহাজে সমুদ্রে যা ঘটলো, এই ঘটনায় তার ভেতরের যে মানুষটা, তার যে মনের মানুষ, তার যে সত্যিকারের মন মানসিকতা, সেটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। দ্যাট শো ইন দ্য লাইট অফ দ্য ডে। ইন দ্য লাইট অফ দ্য ডে মানে হচ্ছে দিনের আলোয়, এটা মেটাফরিক্যালি, দিনের আলোয় বলতে পরিষ্কার হচ্ছে। জিম নিজেকে বাইরে বাইরে অনেক বড় একজন হিরো বলে জাহির করে, সে নিজেও বিশ্বাস করে সে একজন হিরো, কিন্তু এই অগ্নি পরীক্ষায় সে ব্যর্থ হয়ে গেল। ব্যর্থ হওয়ার ফলে তার যে ইনার ওয়ার্থ, তার যে ভেতরের যে মানুষটা, যে মানুষটা সম্পর্কে সে নিজেও জানতো না, সেই মানুষটার ছবি পরিষ্কার স্পষ্ট হয়ে গেল। মানে জিম সত্যিকার অর্থে কেমন মানুষ, সেই ছবিটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। The edge of his temper and the fiber of his stuff, মানে সে কোন ধাতু দিয়ে গড়া, সে আসলে ফাইবার অফ হিজ স্টাফ মানে যে সে কি ম্যাটেরিয়ালে গড়া, তার ভেতরে কি আছে। আমরা আমরা বলি না যে ওর মধ্যে কি আছে, ওর মধ্যে কিছু আছে। জিম, ওর ধারণা ছিল হি ইজ আ ব্রেভ কারেজিয়াস হিরো, মানে ওর ফাইবার অফ স্টাফ মানে ওর ওর ভ্যালু সম্পর্কে ওর অনেক উচ্চ ধারণা ছিল। কিন্তু এই পাটনার ঘটনার পর সে যখন এই বিপদের মুখে সব অসহায় যাত্রীকে রেখে পালিয়ে গেল, এই যে তার দায়িত্বের চরম অবহেলা, এটি কিন্তু প্রমাণ হচ্ছে যে জিম নিজেকে যতটা বড় মানুষ মনে করে, যতটা গ্রেট, দ্যাট রিভিল দ্য কোয়ালিটি অফ হিজ রেজিস্ট্যান্স, এই যে ওর ভিতরে যে কাপুরুষতা, ওর ভিতরে যে সাহসের অভাব, সেটা কিন্তু অফ হিজ প্রিটেন্সেস, এই যে ও যে ভান করছে, কিসের, অফ হিজ প্রিটেন্সেস, এই যে ভান করছে সে, এই যে সে ভনিতা, তার হিরো হওয়ার যে ভনিতা, সে অভিনয় করছে হিরো হওয়ার, কিন্তু আসলে সে সত্যিকার অর্থে হিরো না। নট অনলি টু আদার্স বাট অলসো হিমসেলফ, শুধুমাত্র অন্যদের সাথে সে অভিনয় করছে তা না, সে নিজের সাথে নিজে অভিনয় করে যাচ্ছে। পাটনা ইনসিডেন্টে এই জিনিসটা জিম একদম পরিষ্কার হয়ে গেল যে পাটনা একটা কাল্পনিক জগতে বসবাস করত, সে মনে মনে একটা কল্পনার জগতে বসবাস করত। সে বাস্তবতা সে দেখেও না দেখার ভান করত। নিজের সত্যিকারের যে চরিত্র, এই চরিত্র সম্পর্কে সে অজ্ঞ ছিল। ক্লিয়ারলি দ্য পাটনা ইজ ফর জিম দ্য এক্সপিরিয়েন্স বোথ অফ এ মোমেন্ট অ্যান্ড অফ এ লাইফ টাইম। এই পাটনায় যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা অবশ্যই একটা স্মরণীয় ঘটনা, an experience of moment, একটা স্মরণীয় ঘটনা, and of a lifetime, এবং সারা জীবন মনে রাখার মতো একটা ঘটনা। এখানে এই পাটনার ঘটনায় জিমের সত্যিকারের চেহারা, রিয়েল জিম ওয়াজ এক্সপোজড। জিম নিজেকে এত বড় একজন ব্যক্তি, এত বড় একজন হিরো মনে করত, অন্যদের কাছেও সে নিজেকে হিরো বলে প্রেজেন্ট করত, সে নিজেই নিজেকে হিরো মনে করত। কিন্তু পাটনার ঘটনায় আসল সত্যটা তার নিজের কাছে পরিষ্কার হলো যে সে আসলে সত্যিকার অর্থে অতটা নিজেকে যতটা সাহসী মনে করে, নিজেকে সে যতটা হিরো মনে করে, সে ততটা হিরো না।
হি ইজ ভেরি কাওয়ার্ড, তার মধ্যে সাহসের যথেষ্ট অভাব আছে। এই যে নিজেকে চিনতে পারা, এই যে নিজের চরিত্র নিজের কাছে পরিষ্কার হয়ে যাওয়া, লার্নিং অ্যাবাউট ওয়ান্স ট্রু সেলফ, একজনের সত্যিকারের চরিত্র সম্পর্কে জানতে পারা, এটা কিন্তু মানুষের জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসে। এই ধরনের শিক্ষার কিন্তু প্রয়োজন আছে আমাদের জীবনে। স্যার হ্যাঁ বলেন। স্যার ও যেহেতু স্যার একটা হিরোইজমের একটা কোয়ালিটি ছিল, বাট আবার ও যখন একটা সিচুয়েশনে পড়লো যেখানে স্যার ও প্রুভ করতে পারতো যে আমার ভিতরে হিরোইজমের কোয়ালিটি আছে বা আমি মানুষের জন্য কেয়ার করতে পারি, বাট সেখানে সে সেটা না করে সে হয়তো সিচুয়েশনের শিকার হয়ে গেছে, সেটা আবার সে জাস্টিফাইও করতেছে। তো স্যার বেসিক্যালি সে আসলে হিরোইজমটা কি স্যার জাস্ট নামের জন্য ইয়ে করতে চাচ্ছে, নাকি আসলেই সে হিরোইজমের কোয়ালিটি গুলা তার ভিতরে সে আনতে চাচ্ছিল, নাকি সে স্যার ডিলেমায় ছিল যে আমি আসলে হিরো হতে পারবো কিনা? আপনি যে পয়েন্টগুলো বললেন, এই সবগুলো পয়েন্টই কিছু 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 আছে। এখন ও যখন ছোটবেলা থেকে গল্পের বইগুলো পড়ে পড়ে বড় হচ্ছে, যখন হিরোদের মধ্যে নিজেকে সে কল্পনা করার চেষ্টা করছে, তখন যখনই সে ভাবে যে সে একজন হিরো, তখন সে নিজের সম্পর্কে একটু ভালো ফিল করে। হি ফিলস বেটার অফ হিমসেলফ। এই ক্ষেত্রে সেলফ স্যাটিসফ্যাকশনটা বড়। আমার মনে হচ্ছে এখানে পার্সোনালি সেলফ স্যাটিসফ্যাকশনটাই তার কাছে বড়, এই যে মানসিক তৃপ্তি। কিন্তু সত্যিকার অর্থে অন্যদের জন্য হিরো হওয়া, এটা কিন্তু আমরা হয়তো বা ততটা পাচ্ছি না। মেসায়া কমপ্লেক্স বা হিরো কমপ্লেক্স বলে একটা মেন্টাল ডিসঅর্ডার আছে, যে কিছু কিছু মানুষ তাদের ধারণা যে তাদের জন্মই হয়েছে মানুষকে সাহায্য করার জন্য। মানে যখনই কোনো কেউ বিপদে পড়ে তখন সে ঝাঁপিয়ে পড়ে, সে সাহায্য করতে পারুক বা না পারুক সেক্ষেত্রে সে ঝাঁপিয়ে পড়ে। ওর মধ্যে একটা মানে অ্যাডিকশন আছে যে টু শো হিজ অ্যাকশন, সে দেখাতে চায় যে সে হেল্প করতে, সে তার এফোর্টটা দেখাতে চায়। এখন এই ক্ষেত্রে সবসময় এই উদ্দেশ্যটা থাকে না মানুষকে সাহায্য করা, এক্ষেত্রে উদ্দেশ্যটা থাকে হচ্ছে মানে নিজেকে সান্ত্বনা দেয়া, টু ফিল গুড অ্যাবাউট ওয়ান সেলফ। এটা একটা মেন্টাল ডিসঅর্ডার, একটা অ্যাডিকশন আমরা বলতে পারি, হিরো কমপ্লেক্স, মেসায়া কমপ্লেক্স। আমাদের গত ক্লাসে বলেছিলাম যে জিমের মধ্যে একটা অবসেশন কাজ করে, সবসময় ওকে হিরো হতেই হবে, যেভাবেই হোক। হিরোইক কোড অফ ডিগনিটি সবসময় যেন প্রোটেক্টেড থাকে, যেভাবেই হোক। এখন একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমরা কোনো কিছুর প্রতি অবসেসড হয়ে যাই, when we are obsessed with something that is very very harmful, that is very detrimental, আমাদের ক্ষতি করে দিয়ে যায়। অবসেশন, নেশা, অ্যাডিকশন, এটা কখনোই ভালো না। আপনি সেটা যাই হোক, সেটা যত ভালো জিনিসই হোক, যখন আপনি অবসেসড হয়ে যাবেন তখন কিন্তু সেটা নিজেরও ক্ষতি হবে, আশেপাশের মানুষেরও ক্ষতি হবে। জিম, ওর মধ্যে হিরো হওয়ার যে বাসনা, নেশা, এটা অনেক বেশি তীব্র ছিল। ওর মধ্যে একটা মানে অ্যাডিকশনের মতো হয়ে গিয়েছিল যে যেভাবেই হোক হিরো হতে হবে, যেভাবেই হোক হিরো হতে হবে। দিন রাত শুধু সে একটা কথাই চিন্তা করে, কিভাবে হিরো হওয়া যায়। স্পেশালি পাটনা ইনসিডেন্টের পর, যখন সে তার নিজের আত্মসম্মান নিজের কাছেই ধসে গেল, নিজের সামনে দাঁড়াতে পারছে না, আয়নার সামনে দাঁড়াতে পারছে না, নিজেকে ক্ষমা করতে পারছে না, তখন ওর যে রিডেমশন, এটা দিন রাত সে একটা কথাই চিন্তা করতো যে কি করলে আমার হারানো সম্মান আমি ফিরে পাবো, হারানো গৌরব ফিরে পাবো। এই যে হারানো গৌরব ফিরে পাওয়া, এই যে রিডেমশন, এটা তার মধ্যে একটা অবসেশন তৈরি করে। সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যায়, মেন্টাল একটা সিকনেস তৈরি হয় তার মধ্যে। এখন আমাদের দৈনন্দিন জীবনে এরকম অনেক মানুষ আপনি পাবেন যে যাদের জীবন খুবই এলোমেলো হয়ে যায়, কারণ তারা শুধু সারা জীবন মানুষের কথাই চিন্তা করে, তারা শুধু অন্যের কথা চিন্তা করে। ঘরের খেয়ে বনের মুষ তারাই, একটা কথা আছে না, দেখবেন আপনার ফ্রেন্ড সার্কেলে অনেকেই আপনি দেখবেন যে নিজের জীবনের ঠিক নাই, অন্যের জন্য কাজ করে যাচ্ছে। এখন এটা কেন সে করছে? এটা কি শো অফ করার জন্য করছে? নাও করতে পারে,
হয়তো সে সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য করছে, মানে তার মনে সান্ত্বনা, মনে শান্তি পাওয়ার হয়তো একটাই উপায় আছে, যখন সে মানুষের জন্য কাজ করে, মানুষের সেবায় কাজ করে, তখন দেখবেন আপনাদের পরিচিত সার্কেলে অনেকেই দেখবেন যে তাদের লাইফ তারা ডেডিকেটেড করে দিচ্ছে সাধারণ মানে মানুষের কল্যাণের জন্য, কিন্তু তার নিজের পরিবারের ঠিক নাই, তার নিজের জীবনের ঠিক নাই, তাদের মধ্যে একটা অবসেশন কাজ করে, এটা একটা অসুস্থ একটা নেশার মতো হয়ে যায়। যখন আপনি ওইরকম একটা মেন্টাল উইকনেস, একটা সিকনেস চলে আসে, তখন কিন্তু আপনি চাইলেও মানুষের উপকার করতে পারবেন না, আপনি উপকার করার মন মানসিকতা নিয়ে করবেন ঠিকই, কিন্তু হয়ে যাবে ক্ষতি। কারণ আপনার ইন্টেনশনটা মানুষের উপকার করা না, আপনার ইন্টেনশনটা হচ্ছে টু ফিল গুড অ্যাবাউট ইউরসেলফ, আপনার মধ্যে নিজেকে এই বলে তৃপ্তি দেয়া যে আপনি একজন হিরো। এটাকে বলে হচ্ছে মেসাইয়া কমপ্লেক্স, হিরো কমপ্লেক্স। এবার কে পড়বে? স্যার তাহলে স্যার ও সেলফ স্যাটিসফ্যাকশনটা পেয়েছে স্যার, বাট ইমপ্লিমেন্টটা করতে পারে নাই। তাও আমরা বলতে পারি না আসলে, এটা বিষয়টা একটু জটিল, এটা একটু ভাবতে হবে। আপনি দেখেন, একটু ভেবে দেখেন, এটা একটু ভাবার ব্যাপার আছে। আচ্ছা, তিয়াস আছেন? নিবরাসুল হক জি তিয়াস। স্যার, জি স্যার, তিয়াস, আছি স্যার। এই যে দেখেন হাইলাইট করলাম, এটা থেকে কিছু ইনফরমেশন আমরা পেতে পারি কিনা একটু দেখেন তো, এই যে দিস নভেল, এখান থেকে। This novel, from beginning to end, the story of Jim throughout the focus is on his life and character, on what he has done or not done, on his crime and punishment, his failure of nerve as a seaman. আচ্ছা, স্যার এটুকু এটা থেকে একটু বুলেট পয়েন্ট গুলো একটু আমাদের দেন। স্যার এটা তো মনে হচ্ছে স্যার হচ্ছে ও মানে যখন মানুষের যখন ইয়াতে মানে বিপদে যখন হেল্প করার চেষ্টা করে, কিন্তু যখন পারে না তখন তার মধ্যে এই অনুভূতিটা আসে আর কি, মনে হয় যে কি করলো না করলো, মানে ক্রাইম পানিশমেন্ট ফেইলার, এটা ওর মধ্যে মানে কাজ করে না ঠিক এরকম। ফার্স্ট সেন্টেন্স থেকে আমরা কি পয়েন্ট জি পাচ্ছি? স্যার, ফার্স্ট সেন্টেন্স থেকে পাওয়া যায় হচ্ছে মানে এই জিমের স্টোরি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার, এটা প্রথম তারপরে থেকে শেষ হচ্ছে পর্যন্ত এই নভেলটা হচ্ছে জিমের গল্প, তার জি জীবনের জি গল্প। স্যার, জি স্যার। হ্যাঁ, আচ্ছা, প্রথমে ফোকাসটা কি? প্রথমে ফোকাসটা হচ্ছে লাইফ এন্ড ক্যারেক্টার প্রথমে ফোকাসটা হচ্ছে তার জীবন, জিমের এবং জীবন হচ্ছে সম্পর্কে আমরা character। জানতে পারি এবং তার ক্যারেক্টার সম্পর্কে কিছুটা জানতে পারি, যদিও জি পুরাটা স্যার, জানা সম্ভব না, কারণ ক্লাসে শুরুতে বললাম না যে আমাদের এই নভেলটা কিন্তু ইট ইজ নট ন্যারেটেড বাই অ্যান অমনিশিয়েন্ট স্পিকার, অমনিশিয়েন্ট ন্যারেটর কিন্তু নাই, মানে জিমের ভেতরে কি চলছে এই ঘটনা কিন্তু কেউ জানে না, এটা জি মার্লোর স্যার, অন্য ক্যারেক্টারের কাছ থেকে যে জানছে। মার্লো অন্যদের কাছে জিজ্ঞেস করছে, ব্রায়ারলির কাছে জিজ্ঞেস করছে, জোয়েলের কাছে জিজ্ঞেস করছে, স্টাইনের কাছে জিজ্ঞেস করছে, ওদের কাছ থেকে আইডিয়া নিচ্ছে যে আচ্ছা আমি তো জিমকে চিনি আমার মতো করে, কিন্তু আসলে জিম কেমন, তোমরা কি মনে করো? ব্রায়ারলি, ক্যাপ্টেন ব্রায়ারলির কাছে জিজ্ঞেস করলো, তারপর স্টাইনের কাছে জিজ্ঞেস করলো, জুয়েলের কাছ থেকে একটা খন্ড খন্ড ফ্র্যাগমেন্টেড পিকচার সে পাইছে আর কি। মানে এখানে মার্লো আমাদেরকে মানে মোটামুটি একটা কমপ্লেক্স একটা ইমেজ, একটা মানে ঝাপসা ঝাপসা খন্ড খন্ড ছবি দিয়ে আমাদের জিমের চরিত্রটা বোঝানোর চেষ্টা করেছে আর কি। আচ্ছা, জি স্যার। এর পরের পার্টটা দেখেন তো, এখানে What he has এইটুকু done এইটুকু or not, সেন্টেন্সটা। হ্যাঁ হ্যাঁ, হোয়াট হি হ্যাজ ডান or not done, on his crime and punishment, his failure of nerve as a seaman. ওকে। সিম্যান হিসেবে তার হচ্ছে কি করা কি করা দরকার ছিল আর কি, খুব কি করছে না করছে, ক্রাইম, তারপর সেটার পানিশমেন্ট এন্ড ফেইলার, এই জিনিসগুলো স্যার মানে বুঝাইছে আর কি। আচ্ছা, এখানে আমরা যদি তাহলে একটা বুলেট পয়েন্ট বানাতে পারি, তাহলে দেখেন এই যে দিস নভেল, প্রথম বুলেট পয়েন্ট হবে হচ্ছে স্টোরি অফ জিম, এটা হচ্ছে আমার ফার্স্ট বুলেট পয়েন্ট, স্টোরি অফ জিম। তারপরে নেক্সট হিজ লাইফ, স্টোরি জি বলতে স্যার, হিজ লাইফ, ক্যারেক্টার। এরপর হোয়াট হি হ্যাজ ডান, সে কি করেছে জীবনে, সে কি করেছে, জি স্যার, জিম জীবনে কি করলো। হোয়াট হি হ্যাজ নট ডান, সে কি করতে পারলো না, কি সে করতে পারলো না। যেমন পাটনা ইনসিডেন্ট যখন বলছি, তখন সে 800 যাত্রীর নিরাপত্তা সে রক্ষা করতে পারলো না, হি ফেইলড। আবার
সে যখন শেরিফ আলী ডাকাতকে যখন সে পাটুসান থেকে তাড়িয়ে দিল, ওটা তার ক্রেডিট ছিল, হোয়াট হি হ্যাজ ডান। জি একই স্যার। সাথে যেটা সে পারলো না, তার ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। পাটনা থেকে সে পাকা পুরুষের মতো পালিয়ে গেল, এই জন্য সে তার লাইসেন্স চলে গেল। অ্যান্ড হিজ ফেইলিয়ার অফ নার্ভ, এবং তার যে দুর্বলতা অ্যাজ এ সিম্যান, একজন নাবিকের মনের জোর থাকতে হয় অনেক। আচ্ছা, আহ, আচ্ছা, এই তিয়াস, আপনি এই যে এটুকু একটু পড়েন তো, ইট ইজ অ্যাজ ওয়েল। It is as well the story of his predicament and his fate, the destiny of his soul, of high expectations and the great chance missed, of wasted opportunity and what he had failed to obtain. All the result of leaving his post and abdicating his responsibility. আচ্ছা, এখান থেকে একটু Uh, সহজ করে কিছু পয়েন্ট দেন তো আমাদেরকে, বুলেট পয়েন্ট। this, so the story of his predicament and his fate, uh, the destiny of his soul. স্যার, প্রথমে শুরুর দিকে হতে পারে হচ্ছে তার স্টোরিটা, যেটা তার ভাগ্যের উপর যে করছে, ভাগ্য নির্ধারণের যে স্টোরিটা, সেটাও হতে পারে স্যার। Of his fate, the destiny of his soul, of high expectations and the great chance. Sir, high expectations and the great chance missed, of wasted opportunity. মানে মানে হচ্ছে তার স্যার জীবনে এখান সে কিছু থেকে সুযোগ পেয়েছিল জি স্যার, তা সব এবং মিস করছে স্যার। ওয়েস্টেড অপরচুনিটি, মানে সে হচ্ছে স্বর্ণালী সুযোগ, গোল্ডেন অপরচুনিটি এবং পাইছে যে, স্যার যত বিষয় মনে হয়, জি স্যার। হ্যাঁ, হি হে ফেইলড টু জি অবটেইন, স্যার, সে মানে ওই 18 জন পরিস্থিতি যাত্রীকে বাঁচানোর কাজে লাগাতে ব্যর্থ হয়েছে আর কি। এবং পরিস্থিতিটা সে ফেল করছে স্যার। হ্যাঁ, তার সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এই যে লাস্টের লাইনটা, স্যার দ্য রেজাল্ট অফ লিভিং হিজ জি পোস্ট, স্যার। অ্যাবডিকেটিং হিজ রেসপন্সিবিলিটি। তার যে দায়িত্ব ছিল 800 যাত্রীর নিরাপত্তা, সেকেন্ড ইন কমান্ড, সে ছিল এবং সেকেন্ড ক্যাপ্টেন, মানে ক্যাপ্টেনের পরেই, মানে তার তো বড় দায়িত্ব, এবং সে তার ভাইস দায়িত্ব ক্যাপ্টেন। অবহেলা করেছে। 800 যাত্রীর জীবন সে হুমকির মুখে ফেলে দিয়েছিল। ওকে, থ্যাংক জি ইউ। স্যার, ওকে, মোস্ট এখন ওয়েলকাম কি স্যার। করবেন? মার্চ, মার্চ, ওকে। মীর মাশফিক, মাশফিক আছেন? শরণ, Yes, sir. একটু পড়েন তো, হাইলাইট করলাম এটুকু। Both we see him in a unending moment of crisis, overburdened by knowledge of an imminent death. As he imagines the green scene before him, he stood still, looking at those recumbent bodies. A doomed man were aware of his fate, surveying the silent company of dead. They were dead, nothing could save them. আচ্ছা, এখান থেকে একটু আমরা আমরা সহজ কিছু এলিমেন্ট নেই, দেখেন তো কিছু সহজ করে এক্সপ্লেন করা যায় কিনা, সোজা করে, সহজ করে। আচ্ছা, 2 মিনিট ব্রেক দিতে পারেন, আজান দিচ্ছে তো, 2 মিনিট ব্রেক দিতে পারেন। 2 মিনিট আপনি একটু চিন্তা করেন, আপনি মাঝার মাঝার আপনিও একটু চিন্তা করেন, মাঝার আপনিও একটু দেখেন তো, এই যে হাইলাইট করা আছে এখান থেকে আমরা কি কি বুলেট পয়েন্ট, কি কি ইনফরমেশন আমরা নিতে পারি আমাদের সুবিধার জন্য। 2 মিনিট ব্রেক দিয়ে আমরা আবার শুরু করব।
শরণ আছেন? Yes, sir. আচ্ছা দেখেন তো এখান থেকে কি কি পয়েন্ট আমরা পেতে পারি, বুলেট পয়েন্ট থেকে যে পড়লেন মাত্র, এখান থেকে একটু সহজ করে আমাদেরকে কিছু ইনফরমেশন দেন। আচ্ছা এখানে বলছে দেখেন, উই সি জিম মোমেন্ট অফ ক্রাইসিস, খুবই ভয়ঙ্কর একটা ক্রাইসিস মোমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে, মানে একটার পর একটা ক্রাইসিস তার জীবনে আসছে, আনএন্ডিং মোমেন্ট অফ ক্রাইসিস। সেই পাটনা থেকে শুরু, তারপর একটার পর একটা নিয়মিত বিরতিতে তার জীবনে একটার পর একটা ক্রাইসিস আসছে। ওভারবার্ডেন্ড বাই দ্য নলেজ অফ অ্যান ইমিনেন্ট ডেথ, বিভিন্ন পরিস্থিতিতে জিম তার সামনে একদম নিশ্চিত মৃত্যু দেখতে পায়। যখনই জিম সামনে তাকায়, তার সামনে সে দেখতে পায় হচ্ছে নিশ্চিত মৃত্যু, ইমিনেন্ট ডেথ। যেমন পাটনাতে সে দেখতে পেয়েছিল যে কোনো মুহূর্তে জাহাজটা ডুবে যাবে, তার মানে হচ্ছে নিশ্চিত মৃত্যু। মানে যখনই জিম দেখতে পাচ্ছে তার সামনে ইমিনেন্ট ডেথ, নিশ্চিত মৃত্যু, তখন ওর ভিতরে ভয়ে সে একদম জড়সড় হয়ে যাচ্ছে। As he imagines the grim scenes before him, তার সামনে সে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছে। He stood still looking at those recumbent bodies, মানে পুরো জাহাজ ডুবে গেছে, 800 যাত্রী তারা ভেসে আসছে, হয়ে যাচ্ছে। A doomed man aware of his fate, surveying the silent company of the dead. They were dead. Nothing could save them. ভালো করে এখানে খেয়াল করেন, ঘটনা কিন্তু ঘটেনি। জিম কল্পনা করছে যে এই দুর্ঘটনাটা যদি ঘটে তাহলে এতগুলো মানুষ মারা যাবে, শত শত মানুষের লাশ পানিতে ভেসে থাকবে। এই ভয়ঙ্কর ভবিষ্যৎ সে কল্পনা করেই আরো বেশি ভয় পেয়ে আরো বেশি অসহায় হয়ে যাচ্ছে, একদম প্যারালাইজড হয়ে যাচ্ছে মেন্টালি। মানে জিম ইজ ওভার থিঙ্কিং অফ দ্য ফিউচার ক্রাইসিস। সে আরো বেশি করে, যতটা যতটা না ভয়ঙ্কর, তার থেকে আরো ভয়ঙ্কর ভাবে সে দেখছে। মাঝার, মাঝার আছেন? জি স্যার। মাঝার, আপনি এই যে 4টা লাইন হাইলাইট করলাম, আপনি একটু পড়েন তো এই 4টা লাইন। For Jim, the overwhelming question, what could I do? What brings to the answer of nothing. The Patana, as it plugs the Arabian Sea, smooth and cool to the eye like a sheet of ice. আচ্ছা, এখানে এই যে এইটুকু এইটুকু আমাদেরকে একটু বুঝাবেন যে এখানে কি বোঝাতে চাচ্ছে? মানে আমরা একটু আলোচনা করছি যে জিম এখানে কি বলছে, বলতে একটু। স্যার, জিম এখানে চিন্তা করতেছে যে তার মানে নিজের মধ্যে কোশ্চেন আসতেছে যে তার কি, হোয়াট কুড আই ডু, সে কি করতে পারে, আর এবং সে আনসার পাইছে, মানে ব্রিংস দি আনসার অফ নাথিং, মানে কি বলবো স্যার এটা, ফর দি ওভারওয়েলমিং কোশ্চেন হোয়াট কুড আই ডু। আচ্ছা, এখানে সে এই কথাটা মানে কোন প্রসঙ্গে সে বলছে, এসে কোন প্রসঙ্গে সে বলছে হোয়াট কুড আই ডু হোয়াট? স্যার ওই যে লাস্ট শরণ যেটা পড়লো এখানে স্যার, ও অনেক ক্রাইসিস মোমেন্ট নিয়ে, আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি না, ক্রাইসিস মোমেন্ট নিয়ে ও অনেক কি বলে এটা, মানে চিন্তা করতেছিল। আচ্ছা ঠিক আছে, আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে সে বারবার নিজেকে জিজ্ঞেস করছে, আমি না হিরো, আমার না অনেক সাহস, তাহলে আমি কেন পাটনা থেকে ঝাঁপ দিলাম? 800 মানুষের নিরাপত্তার দায়িত্ব আমার ছিল। আমি তো জানি আমি কি, তাই না? সে নিজেকে বলছে যে আমি তো সাহসী মনে করতাম নিজেকে, কিন্তু আমি এরকম একটা কাপুরুষের মতো কাজ কেন করলাম? হোয়াট কুড আই ডু, আমি আর কি করতে পারতাম? হোয়াট, সে বারবার নিজেকে জিজ্ঞেস করছে। এটাই, সে যতই নিজেকে বারবার জিজ্ঞেস করছে আমি কি করতে পারতাম, দ্য অ্যান্সার ওয়াজ নাথিং। দ্য স্যার পাটনা, হ্যাঁ বলেন।
স্যার জিম তো এখানে অনেকভাবে অনেক জায়গায় দেখা গেছে সে অনেক সাহসী, তারপরে স্যার সে যেমন মানে হঠাৎ ভয় পেয়ে যায়, ওভার থিঙ্কিং করতো, তাহলে স্যার ওর ভিতর হিরোইজমটা কিভাবে আসলো? সে নিজেকে হিরো হিসেবে কল্পনা করত, মানে সে মনে মনে ছোটবেলা থেকে গল্পের বই পড়ে পড়ে বড় হচ্ছে, সে গল্পের বই পড়তে পড়তে কিন্তু কখন যেন নিজেকেও হিরো মনে করা শুরু করে। সে তো জানতো না, সে তো এরকম কখনো চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে নাই, যেহেতু সে কখনো এরকম সিরিয়াস মোমেন্টে সিরিয়াস ক্রাইসিসে পড়ে নাই, এই জন্য সে কখনো এটা রিয়েলাইজ করে নাই যে ওর মধ্যে এরকম এক্সট্রিম ব্রেভ হিরোইজম ওর মধ্যে হয়তো বা নাই। স্যার ওর নিজের মধ্যে একটা মিসকনসেপশন ছিল। হ্যাঁ, একটা একটা মানে হ্যাঁ মিসকনসেপশন বলতে পারি। মানে সে রিয়েলি হিরোর যে আইডিয়াটা আমরা যে মাঝে মাঝে পোষণ করি, এটা হচ্ছে অনেকটাই আনরিয়েলিস্টিক, বিষয়টা অনেকটাই আনরিয়েলিস্টিক। হুম, আচ্ছা। মাহবুবা আছেন? মাহবুবা, মাহবুবা শুনতে পাচ্ছেন? স্যার আচ্ছা, আমি হাইলাইট করলাম, এখান থেকে একটু পড়তে থাকেন তো, দা পাটনা এখান থেকে। স্যার আমি পড়বো। মাহবুবা, হ্যাঁ। স্যার জেরিন। স্যার মাহবুবা টেক্সট করছে যে ও কথা বলতে পারছে না স্যার। স্যার মে আই রিড? ওকে। স্যার ওর প্রবলেম হচ্ছে আর কি ও বলতেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা পড়েন তাহলে। The Patna as it plows the Arabian Sea, smooth and cool to the eye like a sheet of ice, on its way to the Red Sea, is close to sinking with its engines stopped. With its engines stopped, the steam blowing off, its deep rumble making the whole night vibrate like a bass ring. আচ্ছা, এই জায়গাটাতে কি হচ্ছে একটু বলতে পারেন? Sir, the Patna, the ship, is a plow in the Arabian Sea. প্লাউ মানে কি? Sir, it's অ্যারাবিয়ান সিতে যাচ্ছে, it is মানে প্লাগিং করছে এখন। it is going to the Arabian Sea, or আচ্ছা, it is stopped nearby. ওকে, Smooth and cool to the eye like a sheet of ice. It was a good journey on its ইয়েস। way to the Red Sea. It was going smoothly to the Red Sea, is close to sinking. Then, while it went to the Red Sea, it was about to sink because of the engine stopped and the steam blowing off. So, the technical problem happened in the ship, and the partner could not move forward. So, the whole night vibrate like a bass ring. Those people who were operating the ship, Lord Jim and others, they thought like the whole night is vibrating like a bass ring. The ship is vibrating. মানে এটা হচ্ছে যারা ওই ব্যাজ রিং, এটা তো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে ওটা যেমন শব্দ করে এরকম একটা শব্দ হচ্ছে, একটা স্কল, যেটা একটু আগে বললাম যে আপনারা যারা হচ্ছে ওই জাহাজে বা লঞ্চে ভ্রমণ করার যাদের আছে, অভ্যাস আছে, যখন দেখবেন মাঝে মাঝে লোহায় লোহায় ঘষা লেগে একটা তীক্ষ্ণ আওয়াজ হয়, ওরকম মানে শুনে হঠাৎ করে শুনে ভয় 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 চলে আসে মনের মধ্যে। মানে সবকিছুই পারফেক্ট ছিল, এভরিথিং ওয়াজ স্মুথ, মাঝখান থেকে হঠাৎ করে এই অ্যাক্সিডেন্ট, পানি ঢুকছে, যে কোনো মুহূর্তে জাহাজ ডুবে যাবে। সিচুয়েশন এমনিতেই যথেষ্ট চ্যালেঞ্জিং, তখন জিম তো এমনিতেই অনেক বেশি ইমোশনাল, ওর কল্পনা শক্তি অনেক প্রখর, তখন পরিস্থিতি যতটা না ভয়ঙ্কর, জিম তখন সেটাকে তার কল্পনা দিয়ে আরো বেশি ভয়ঙ্কর হিসেবে দেখছে। জিমস ইমাজিনেশন conjures up a dismal picture of a catastrophe. ও সে মনে মনে কল্পনা করছে যে কতটা ভয়ঙ্কর হতে পারে, সে ওই কল্পনা করছে যে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে। একটু আগে যেটা বললাম যে থাউজেন্ডস অফ কর্পস ফ্লোটিং অন দ্য ওয়াটার, যদিও সেটা ঘটে নাই, ইট হ্যাজ নট হ্যাপেন্ড ইয়েট, বাট এটা কল্পনা করছে, জিম কল্পনা করছে। জিমস ইমাজিনেশন conjures up a dismal picture of a catastrophe that is inescapable and merciless.
সে ভয় কল্পনা করে, এই ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর ভবিষ্যৎ কল্পনা করে ভয়ে সে একদম প্যারালাইজড। ইট ইজ নট দ্যাট জিম থিংস সো মাচ অফ সেভিং হিমসেলফ, মানে সে আসলে নিজেকে বাঁচানোর এত চিন্তা ওইভাবে তার আসছে না, অ্যাজ ইট ইজ দ্য টিরানি অফ হিজ বিলিফ। তার যে মন মানসিকতা তাকে এমন ভাবে ডমিনেট করছে দ্যাট দেয়ার আর 800 পিপল অন শিপ অ্যান্ড অনলি 7 লাইফ বোটস। 800 যাত্রীর জন্য মাত্র 7টা ছোট্ট নৌকা। কনরাড স্টোরি টেলার মার্লো, যেটা আমরা ক্লাসের শুরুতেও বলেছি, মার্লো ইজ দ্য এমবেডেড ন্যারেটর, সেকেন্ডারি ন্যারেটর অফ আওয়ার নভেল। এই হচ্ছে মার্লো, হচ্ছে আমাদের থার্ড পার্সন লিমিটেড। ফার্স্ট পার্সন এটা সেকেন্ডারি ন্যারেটর আমরা বলতে পারি, এমবেডেড ন্যারেটর। মার্লো মাচ সিম্প্যাথেটিক টু জিমস প্লাইট। এই যে জিমের ভেতরে তখন যে মানসিক অবস্থাটা, এটা কিছুটা হলেও মার্লো বুঝতে পারছে। Discerns in him an affliction of helplessness and that compound his sense of hopelessness. এই যে জিমের মধ্যে তখন যে হতাশাটা, কোন রকম আশা তার মধ্যে আর নাই, মেকিং জিম ইনকেপেবল অফ কনফ্রন্টিং দ্য টোটাল শিপরেক। এই যে ভয়ে জিম প্যারালাইজড হয়ে যাচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র জিমের ইউনিক বৈশিষ্ট্য না, এটা আমাদের জীবনেও ঘটে। আমরাও হঠাৎ করে যখন বড় করে বিপদে পড়ি, আমি নিজেও যখন বড় কোনো সমস্যায় পড়ি, তখন আমি ফ্রিজ হয়ে যাই, প্যারালাইজড হয়ে যাই, আমরা নড়াচড়া করতে পারি না। তারপর আমরা আমাদের ভয়টাকে ওভারকাম করতে পারি না, আমাদের মধ্যে যে ভয়, তীব্র ভয়টা, এই ভয়টাকে আমরা জয় করতে পারি না। সেজন্য দেখা যায় কাপুরুষের মতো বিভিন্ন কাজ করি। জিম আমাদের মতোই একজন। জিম ইজ নট অ্যান এক্সট্রাঅর্ডিনারি হিরো, জিম ইজ এ ভেরি অর্ডিনারি পার্সন। আমরা যেমন ভয়ের চোটে মাঝে মাঝে কাপুরুষের মতো ভুল সিদ্ধান্ত নেই, জিমও ওই পাটনা ইনসিডেন্টে কাপুরুষের মতো ভুল সিদ্ধান্ত নিয়েছিল। এই যে জিম কেন ঝাঁপ দিয়েছিল, এই যে এটাই হচ্ছে আমরা আজকে বোঝার চেষ্টা করলাম সবাই মিলে। আমরা জিমের যে মেন্টাল কন্ডিশন, মেন্টাল সিচুয়েশন, সেটা বোঝার চেষ্টা করলাম। এই ফার্স্ট 3 পেজ অন্তত আপনারা পড়বেন, তাহলে আপনাদের সুবিধা হবে জিমকে বোঝার জন্য। এটা আমাদের মিড টার্মের জন্য, অ্যাসাইনমেন্টের জন্য, দুই জায়গায় উপকার হবে, আপনারা আরেকটু ভালো বুঝতে পারবেন জিমকে। জিম আমাদের স্টাডিটা আরেকটু ফুলফিলড হবে আশা করি। এটা আমি অ্যাভেলেবল আছে গুগল ক্লাসরুমে, আপনারা দেখে নেবেন। সো অনেকেরই হয়তো ক্লাস থাকে, আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি আরো 2-3 মিনিট আছি। স্যার ইয়েস স্যার এখানে যতটুকু পড়ানো হয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে যে ও অ্যাকচুয়ালি ওভার থিঙ্কার আর পরিস্থিতি ফেস করার আগেই অনেকটা ঘাবড়ে যায়। মানে হ্যাঁ হ্যাঁ ফিউচার মানে প্রেডিক্ট, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অনেক প্রেডিক্ট করি যেগুলো সঠিক হয় না, বাট আমরা আচ্ছা মনে করি যে এটা অনেক ডেঞ্জারাস হইতে পারে, বাট আচ্ছা। যে হবে কিনা সেই পর্যন্ত ও আর ওয়েট করে নাই। হ্যাঁ আমাদের মতোই, আমরাও তাই করি না, মোস্ট অফ আস আমরাও তো তাই করি। জি স্যার। বারবার আমরা সবসময় মাথায় রাখবেন যে জিম কিন্তু আমাদেরই একজন, আমাদেরই লোক। জিম ইজ ওয়ান অফ আস, জিম ইজ এ কমন ম্যান। প্রত্যেকটা জায়গায় আমাদের সাথে তাকে ই করবেন, জিমকে ক্রিটিসাইজ করার আগে নিজের দিকে তাকাবেন, আপনি কোথায় আছেন। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন যে জিম জিম ইজ উইক বাট সো অ্যাজ উই, আমরা উইক। এবং এই কথাটাই কিন্তু মার্লোর মাধ্যমে কনরাড আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে, এই আপনার কনরাড লর্ড জিম মূল যে পাবলিকেশন, মূল বইটাতে শুরুর দিকে জোসেফ কনরাডের একটা ইন্ট্রোডাকশন আছে, যদি মানে লোড হয় আমি আপনাদেরকে দেখাতে পারবো। সফটওয়্যার প্রবলেমের কারণে মনে হয় লোড হতে সমস্যা হচ্ছে। এই যে চলো,
এটা না। আহ, স্যার এই যে দেখেন, এই পেজ 2 তেই এটা অলরেডি আছে আমাদের। এই যে লাস্ট লাইনটা দেখেন, জোসেফ কনরাড 1917 সালে এই এটা লিখেছিলেন। তার জোসেফ কনরাড উপন্যাস বলছেন, ইট ওয়াজ ফর মি উইথ অল দ্য সিম্প্যাথি অফ হুইচ আই ওয়াজ কেপেবল টু সিক ফিট ওয়ার্ডস ফর হিজ মিনিং। শেষে বলছে, হি ওয়াজ ওয়ান অফ আস, জিম ওয়াজ ওয়ান অফ আস, জিম আমাদেরই একজন, জিম আমাদেরই একজন। হ্যাঁ বলেন। um, which novel or writing of Joseph Conrad do you like best? জোসেফ কনরাডের নভেলগুলোর মধ্যে আপনারা মাস্টার্সে যদি সুযোগ হয় অথবা ব্যক্তিগত যদি ভাবে পারেন, হার্ট অফ ডার্কনেসটা একটু পড়ে দেখবেন। হার্ট অফ ডার্কনেস এটা একটু আপনারা পড়ার ট্রাই করবেন। যদিও এটাতে কিছু পোস্ট কলোনিয়াল মাইন্ডসেট আছে, কিন্তু তারপরেও এখান থেকে বেশ কিছু জিনিস শিখার আছে। এখানে ওনার লেখার সমস্যাটা কি, কনরাড উনি অনেক জটিল করে লিখেন, ওনার লেখার স্টাইলটা অনেক কমপ্লেক্স, এই জন্য অনেক সময় পড়তে সময় লাগে। আরো অনেক টেক্সট বোঝা যায় না, যেমন এতক্ষণ যে সবাই রিড আউট করলো, অনেক কিছু আছে আমাদের জন্য সিমিলার না, আমরা ফ্যামিলিয়ার না, মানে আনকমন, বা আমরা দেখি নাই আগে ওয়ার্ড গুলো। হ্যাঁ হ্যাঁ, এবং ওটা একটু সময় নিয়ে দেখতে হয় আর কি। একটা জিনিস মাথায় রাখবেন, ওনার কিন্তু ইংলিশ এটা মাদার টাং না, উনি কিন্তু ইংরেজি পরে নিজে, ইংলিশ ওয়াজ হিজ অ্যাডপ্টেড ল্যাঙ্গুয়েজ, এবং ইংরেজি শিখে উনি ইংরেজিতে নভেল লিখছেন। সেই জন্য হয়তো অনেকে বলেন যে তার লেখা একটু অনেক বেশি জটিল হতে পারে, এটাও একটা কারণ। কারণ ওনার মাদার টাং তো পোলিশ, মাদার টাং পোলিশ, এবং পোলিশরা ইংলিশ শিখছে উনি, সেটা কারণ হতে পারে যে ওনার ইংরেজি শেখাটা আমাদের শেখার মতো না। যখন উনি ইংরেজি লিখছেন ওনার ইংরেজিটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, একটু অন্যরকম। পোল্যান্ডের ওদের স্ট্রাকচারটা আলাদা, এবং তখনকার সময়ে উনি যখন ইংরেজি শিখেছেন সেই জন্য হয়তো অনেকে বলতে পারেন যে মেবি ওনার লেখার জন্য একটু জটিল, অথবা কারো ধারণা যে উনি ওনার যে পেডেন্টিক্স পাণ্ডিত্য হয়তো জাহির করার জন্য ইচ্ছা করেই হয়তো কঠিন করে লিখেছেন, ইন অর্ডার টু। আর মাইকেল মধুসূদন দত্তর হতে পারে, এটা অনেকেই বলে যে কনরাড মেবি উনি কতটুকু পারেন, ওনার ক্ষমতা অপুলেন্স, লিঙ্গুইস্টিক অপুলেন্স শো অফ করার জন্য মেবি হয়তো কঠিন করে লিখতেন। তারপরেও মানে যতটুকু পারা যায়, আসলে উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ইংরেজি সাহিত্যের, স্পেশালি যে মডার্ন, মানে মডার্ন নভেল। এই যে আজকে ক্লাসের শুরুতে যে বললাম যে মডার্ন নভেলিস্ট হিসেবে যে নিজেকে এস্টাবলিশ করা, ইংরেজি ভাষা শিখে সেই ভাষায় মডার্ন নভেল লেখা, পুরো নতুন কিছু নিয়ে আসা, এক্সপেরিমেন্টেশন ইন নভেল, এটা সহজ কথা না। এই যে হিজ কন্ট্রিবিউশন অ্যাজ এ মডার্ন নভেলিস্ট, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা কেন আমরা ওনাকে মডার্ন নভেলিস্ট বলছি, কিসের ভিত্তিতে আমরা ওনাকে মডার্ন নভেলিস্ট বলছি? ওনার দুইটা ওয়েপনের জন্য। ওয়েপন নাম্বার 1, এমবেডেড ন্যারেটিভ। উনি ওনার নভেলে এমবেডেড ন্যারেটিভ ইউজ করেছেন, এটা একটা মডার্ন এলিমেন্ট। আর হচ্ছে স্ক্র্যাম্বলিং ক্রোনোলজি, উনি স্ক্র্যাম্বলড ক্রোনোলজি ইউজ করেছেন। এই দুটো ওয়েপনের উপর ভিত্তি করে আমরা বলতে পারি হি ইজ আ মডার্ন নভেলিস্ট। ওকে, অল দ্য বেস্ট। ঠিক আছে, ভালো থাকেন আপনারা। যদি আপনাদের কোনো যদি কোনো কোয়েশ্চেন থাকে জানাবেন, সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।